কিওয়ার্ড রিসার্চ বা নিশ সিলেকশন। তো আমরা প্রথমে কি করেছি, একটা নিশ নিয়ে ওই নিশে কিওয়ার্ড রিসার্চ করেছি। পর্যাপ্ত পরিমাণ কিওয়ার্ড পাওয়ার পরে আমরা হচ্ছে ওই কিওয়ার্ড গুলোর যে কম্পিটিটর আছে, কম্পিটিটরদেরকে অ্যানালাইজ করেছি, তাই না? সো এখন আমি বুঝতে পারলাম আমার কিওয়ার্ডও সহজ, আমার কম্পিটিটরও অপেক্ষাকৃত সহজ। এবার আমি কি করলাম, কি ওই কিওয়ার্ডের উপরে কন্টেন্ট লিখলাম। এখন যদি কন্টেন্টটা লিখার পরে কি আমি এটা লোকাল হোস্টে পাবলিশ করতে পারবো? পাবলিশ করতে পারবো, বাট এটা নিয়ে র্যাঙ্কেট হয়ে যাবে না। সো সেজন্য আমাদের কি লাগবে, অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে। ওকে, ঠিক আছে। সো লাইভ ওয়েবসাইট নিয়ে বেসিক্যালি আজকে থেকে কাজ করব। আচ্ছা, ওয়েবসাইট তো সবাই চিনি, তাই না? একটা ওয়েবসাইটে কি কি থাকে বলেন তো? একটা ডোমেইন থাকে, আর কি থাকে? একটা হোস্টিং থাকে, আর কি থাকে? একটা এসএসএল থাকে, তাই না? ওকে, ঠিক আছে, আপনি বলবেন। হ্যাঁ, বলছি আমি। ডোমেইন কি? আপনি প্রতিদিন ক্লাসে এত তাড়াতাড়ি আসেন কিভাবে? এত লেট করলে হবে না। হ্যাঁ, জি বলেন। আমি ধরতে পারবো না, আমি জাস্ট যেটা বলছি সেটা অ্যান্সারটা দিয়ে দেন। আপনি শুধু বলেন ডোমেইন কি, এক কথায় অ্যান্সার। ডোমেইন হচ্ছে একটা ওয়েবসাইটের যে নাম, ঠিক না? যেমন facebook.com, এটি হচ্ছে একটা ডোমেইন। না না, facebook.com জাস্ট এতটুকুই হচ্ছে ডোমেইন। না না না, আপনি এক্সটেনশনের কথা বলছেন। আচ্ছা, না না, এই পুরোটাই হচ্ছে আমাদের ডোমেইন, ঠিক আছে? একটা ওয়েবসাইটের যে নাম হবে সেটাকে কি বলা হয়? ডোমেইন। ওকে, ঠিক আছে। আপনি বলবেন হোস্টিং কি? কি করা থাকে? অ্যান্সার কি দিতেছে, ই করা থাকে থাকে আর কি, এভাবে বললে হবে না। কে বলতে পারবেন হোস্টিং কি? বলেন। হোস্টিংটা হলো আমার সাইটটাকে রান করার জন্য অন্য কোনো সাইট মানে কম্পিউটার বা ওনার স্টোরেজটা ভাড়া করে। এক্স্যাক্টলি, বিষয়টা হচ্ছে দিন শেষে এটা হচ্ছে স্টোরেজ। অর্থাৎ আমার ওয়েবসাইটের যত কিছু আছে সেটা রাখার জন্য তো একটা স্পেস লাগবে, তাই না? লাইক আপনার মোবাইলের আগে যেটা ছিল, এখন যদিও ইন্টারনাল স্টোরেজ থাকে, আগে কি ছিল, মেমোরি কার্ডের ভিতরে আমরা ইমেজ ভিডিও গুলো রাখতাম না? সেম ভাবে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেমোরি কার্ড, যেখানে আপনার ওয়েবসাইটে সবকিছু জমা হবে। ওকে, এবার আসি এসএসএল, নাম তো শুনেছি, তাই না? এসএসএল কি? সিকিউর সফটওয়্যার লেয়ার। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এই যে দেখেন এখানে একটা তালা চিহ্ন আছে না, এই যে তালা চিহ্নটা, হ্যাঁ, এটা হচ্ছে একটা সার্টিফিকেট। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা এসএসএল সার্টিফিকেট থাকা উচিত। কেন থাকা উচিত? ওই ওয়েবসাইটটাকে সিকিউর করার জন্য। হ্যাঁ, সো আমরা যদি এখানে দেখেন, এখানে লেখা আছে কি, কানেকশন ইজ সিকিউর। দ্যাট মিন্স এই ওয়েবসাইটের এসএসএল সার্টিফিকেট আছে। কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন এই তালা চিহ্নটা নাই, তাই না? খেয়াল করেছি কখনো? ধরেন আমি যদি লিখি আচ্ছা, এই যে দেখেন এখানেই আমরা যদি একটু খেয়াল করি, দেখা যাচ্ছে এটা কি লিখে আসছে, নট সিকিউর, ইউর কানেকশন টু দিস সাইট ইজ নট সিকিউর। সো অবশ্যই আমাদের সাইটের সিকিউরিটির জন্য আমরা কি করব, একটা করে এসএসএল নিয়ে নিব। আচ্ছা, সো এটা হচ্ছে লাইভ ওয়েবসাইটের কথা বললাম। সো ডোমেইন, হোস্টিং, এসএসএল আমাদেরকে কি করতে হবে, পারচেজ করতে হবে। পারচেজ করার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে যারা বেসিক্যালি এই জিনিসগুলো সেল করে থাকে। সো আমি 3টা ওয়েবসাইটের নাম বলে রাখছি, সবাই লিখে রাখেন। যদি ইন্টারন্যাশনাল কোনো ওয়েবসাইট থেকে ডোমেইন, হোস্টিং, এসএসএল নিতে চান, তাহলে সবচেয়ে বেস্ট হচ্ছে নেমচিপ। নাম শুনেছি? namecheap.com। ওকে, আরেকটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে ব্লোহোস্ট। ব্লোহোস্ট, BLUE। একটা
একটা হচ্ছে নেমচিপ আর একটা হচ্ছে ব্লুহোস্ট। ইন্ডিয়ার আরেকটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে GoDaddy। আবারও বলে দিচ্ছি, প্রথমে হচ্ছে নেমচিপ অথবা ব্লুহোস্ট অথবা GoDaddy, এই তিনটাই হচ্ছে বাহিরের, অর্থাৎ বাংলাদেশের না। আর যদি বাংলাদেশ থেকে পারচেজ করতে চান তাহলে আমি একটা ওয়েবসাইটের নাম বলতে পারি, সেটার নাম হচ্ছে ExonHost, EXONHOST, ExonHost। হ্যাঁ, সো এদের সার্ভারও মোটামুটি ভালো। সো এগুলো থেকে হচ্ছে আপনারা কি করতে পারবেন, ডোমেইন হোস্টিং এসএসএল তিনটে পারচেজ করতে পারবেন। হ্যাঁ, সো ডোমেইন হোস্টিং এসএসএল পারচেজ করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা লাগবে, আমার একটা ডোমেইন নেম লাগবে, তাই না? সো ডোমেইন নেমটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আমরা জানি আমাদের নিশকে কয় ভাগে যেন ভাগ করতে পারি আমরা, দুই ভাগে। কি কি? মাইক্রো নিশ এবং ব্রড নিশ। ওকে, ঠিক আছে। সো এইখানে আবার ডোমেইনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে ইএমডি ডোমেইন আর একটা হচ্ছে ব্র্যান্ডেবল ডোমেইন। একটা হচ্ছে কি ইএমডি অর্থাৎ এক্সাক্ট ম্যাচ ডোমেইন, ইএমডি এক্সাক্ট ম্যাচ ডোমেইন, আর একটা হচ্ছে ব্র্যান্ডেবল ডোমেইন। ব্র্যান্ডেবল, হ্যাঁ হ্যাঁ, ব্র্যান্ডেবল ডোমেইন। একটা হচ্ছে ইএমডি ডোমেইন আর একটা হচ্ছে ব্র্যান্ডেবল ডোমেইন, এক্সাক্ট ম্যাচ ডোমেইন। সিকিউর সফটওয়্যার লেয়ার, অর্থাৎ একটা ওয়েবসাইটের সিকিউরিটি দেওয়ার জন্য এই সার্টিফিকেটটা ইউজ করা হয়ে থাকে। ওকে, সো ইএমডি ডোমেইন কোনগুলো? লাইক ধরেন আমি ব্লেন্ডার মেশিন নিয়ে কাজ করি, আমি যদি এরকম একটা ওয়েবসাইট নেই, লাইক ধরেন বেস্ট ব্লেন্ডার বা টপ ব্লেন্ডার.com, হ্যাঁ, বা blendermachine.com। আচ্ছা, এইটা কি আমার একদম মাইক্রো নিশের সাথে রিলেভেন্ট হয়ে গেল না? সো আপনার যে মাইক্রো নিশ আছে এক্স্যাক্টলি ওই নামেই যদি আপনি আপনার ডোমেইন নেমটা নেন, এটাকে বলা হয় কি এক্সাক্ট ম্যাচ ডোমেইন। আর ধরেন আপনি এমন একটা নাম নিলেন, যেমন ধরেন topreviews.com। আচ্ছা, টপ রিভিউস, এটা থেকে আমি যে কোনো কিছু অ্যাড করতে পারবো? বলেন তো। না, যে কোনো আইটেম কি অ্যাড করতে পারবো না? যে কোনো নিশ নিয়ে কাজ করা যাবে। সো এই ধরনের যে ডোমেইন হয় সেগুলোকে বলা হয় কি ব্র্যান্ডেবল ডোমেইন। সো এই যে বিগিনার হিসেবে আমরা কোনটা নিয়ে কাজ করবো? ইএমডি না, আমার সাজেশন থাকবে আপনারা ব্র্যান্ডেবল ডোমেইন নিয়ে কাজ করবেন। হ্যাঁ, কেন আজকে হয়তো আপনি একটা নিশ নিয়ে কাজ করতেছেন, 2 বছর পরেও কি ইংলিশেই থাকবেন? নিশ চেঞ্জ হতে পারে না। তো আপনি ধরেন কাজ করবেন ব্লেন্ডার নিয়ে, আজকে 2 বছর পরে বেবি স্ট্রলার নিয়ে কাজ করবেন। এখন আপনি বেস্ট blendermachine.com এ কি বেবি স্ট্রলার নিয়ে লিখতে পারবেন? না, লিখতে পারবেন, বাট গুগল এটাকে খুব বেশি একটা প্রায়োরিটি দিবে না এবং অডিয়েন্সের মাথায় ওই জিনিসটা থাকবে না। সো চেষ্টা করবো কি ডোমেইন নিয়ে কাজ করার জন্য ব্র্যান্ডেবল। ওকে, এবার আসে হচ্ছে ডোমেইন এক্সটেনশন। সবাই তো চিনি, তাই না? ডোমেইন এক্সটেনশন কি? অর্থাৎ ডটের পরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় কি ডোমেইন এক্সটেনশন। ওকে, এক্সটেনশনের কিং বলা হয় .com কে। হ্যাঁ, তবে এক একটার পার্সপেক্টিভ এক এক রকম। লাইক ধরেন .org কারা ইউজ করে? কোন ধরনের অর্গানাইজেশন যারা আছে, তাই না? .net হচ্ছে যারা ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকে বেসিক্যালি তারা ইউজ করে। সো .edu হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন যারা আছে তারা ইউজ করে থাকে। সো আমরা ইউজ করবো কোনটা? .com। ওকে, ঠিক আছে। সো এইখানে আবার আরেকটা জিনিস মাথায় রাখবেন, নেমচিপ। আমি আমার একটা ঘটনা বলি, আমার নিজের নামে যে ওয়েবসাইট ছিল, হ্যাঁ, আমার নামে naibandan.com একটা ওয়েবসাইট ছিল। সো কোনো একটা ঝামেলার কারণে যে কাজটা হয়েছিল, আমি এটাকে রিনিউ করিনি। হ্যাঁ, 1 বছর রিনিউ, লাইক 3 মাসের মতো রিনিউ করিনি। পরবর্তীতে যে জিনিসটা হচ্ছে ওইটা পারচেজ করে ফেলেছে আরেকজন। হ্যাঁ, এখন হচ্ছে $686 চাচ্ছে আমার কাছ থেকে, যে তুমি দিলে তোমাকে আমি এটা দিয়ে দিব। সো এখন ওনার সাথে কনভারসেশন হচ্ছে। যে জিনিসটা মাথায় রাখবেন যে আপনি যার থেকে নেমচিপ থেকে আমরা ডোমেইন হোস্টিং কিনতে আসছি, কখনোই নেমচিপে এসে লিখে সার্চ করবেন না যে এটা অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, সেটার জন্য আমরা যাবো হচ্ছে, লিখে রাখেন সবাই, ইনস্ট্যান্ট ডোমেইন সার্চ। instantdomainsearch.com একদম প্রথমে যেটা আসবে, পিছন থেকে দেখা যাচ্ছে।
ওকে ঠিক আছে, instantdomainsearch.com। এইটাতে এসে কেন সার্চ করবো? আমরা তো নেমচিপেও চাইলে সার্চ করতে পারতাম, তাই না? এখানে লিখে সার্চ করা যেত না? অবশ্যই সার্চ করা যেত। নেমচিপের যারা প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করে তারা যে কাজটা করে, একটা মানুষ কি নাম লিখে সার্চ করতেছে দেখতে পারে। সো আপনি যখন ধরেন আপনি একটা ডোমেইন নাম পছন্দ করে রাখলেন, এখন আপনার কাছে হয়তো টাকা নেই বা কোনো একটা প্রবলেম ফেস করতেছেন, আপনি কি করলেন? পরে কিনবেন। এখন আপনি 2 দিন পর পর গিয়ে সার্চ করতেছেন। সো সে যখন দেখবে আপনি একই নাম লিখে 10 বার সার্চ করছেন, সে তখন বুঝে যাবে আসলে এই নামটা আপনার দরকার, সেটি করে তখন পারচেজ করে ফেলবে। হ্যাঁ, পারচেজ করে আপনাকে বলবে যে এখন আমার থেকে কিনতে হবে তোমার বেশি দাম দিয়ে। সো সেই জন্য আমরা কি করবো না, আপাতত নেমচিপে গিয়ে সার্চ করবো না, আমরা সার্চ করবো কোথায়? ইনস্ট্যান্ট ডোমেইন সার্চ। ওকে, যে কোনো একটা ডোমেইনের নাম বলেন তো, লাইক যেটা অ্যাভেলেবেল থাকতে পারে এরকম। ল্যান্ডস্কেপ ক্লদিং, ল্যান্ডস্কেপ ক্লদিং না, 3 ওয়ার্ডের ডোমেইন নিয়ে এই মুহূর্তে কাজ করতে যাবেন না। ডোমেইন নেম যত ছোট হবে মানুষের মাথায় এই জিনিসটা তত বেশি থাকবে। সো যেহেতু ডোমেইনটা হবে আপনার একটা ব্র্যান্ড, রাইট? সো আপনার ব্র্যান্ড নেমটা যত ছোট হবে তত ভালো। সো চেষ্টা করবেন ম্যাক্সিমাম 2 ওয়ার্ড, 1 ওয়ার্ড হলে তো আরো ভালো। হ্যাঁ, 2 ওয়ার্ডের বেশি আমরা কখনোই যাব না। ওকে, আমি লিখেছি আইডিয়াল রিভিউ, তাই না? সো আইডিয়াল রিভিউ অবশ্যই এটা থাকবে না, এটা জানার কথাই। এই যে দেখেন, এটা যদি কিনতে চাই আমাকে কত ডলার দিতে হবে? $888। আমি কি এত ডলার দিয়ে এখন কিনবো? না। সো দেখেন, এখান থেকে তারা আবার আপনাকে কিছু নাম সাজেস্ট করবে। হ্যাঁ, দা আইডিয়াল রিভিউস অনলাইন, এই জিনিসগুলো কি অ্যাভেলেবেল? যদি দেখেন বাই লেখা আছে, দ্যাট মিনস এটা আপনি চাইলে পারচেজ করতে পারবেন। আর এগুলো হচ্ছে অন্যরা কিনে রেখেছে, এদের থেকে পারচেজ করতে পারবেন। হ্যাঁ, কোনটা? হুইজ দিয়ে বোঝানো হচ্ছে যে এইটাও কেনা, বাট এইটাকে আপনি দেখতে পারবেন এটার ওনারকে। হুইজ হচ্ছে একটা ওয়েবসাইট যেখান থেকে যে কোনো ওয়েবসাইটের কে পারচেজ করেছে সেটা দেখা যায়। হ্যাঁ, ওকে। সো ধরেন আমরা আমাদের একটা নাম ধরে নিলাম পছন্দ হলো, এটার নাম কি? theidealreviews.com। হ্যাঁ, সো যদিও ডোমেইনের মধ্যে দা বা কোনো ধরনের কি বলে প্রিপোজিশন ইউজ করা উচিত না, তারপরে আমরা আপাতত জাস্ট একটু দেখানোর জন্য দেখছি। সো ধরেন এটি হচ্ছে, নামটা অনেক বড় হয়ে গেছে, তাই না? ওকে, ঠিক আছে। সো তারপরে আমি এটাই নিলাম। আপনারা আপনাদের নিজেদের মতো করে ডোমেইন নেম লাইক কিছুটা ব্র্যান্ডেবল যেন থাকে। সো এটা হচ্ছে এখানে এসে সার্চ করবেন, ওইখানে যেটা অ্যাভেলেবেল আছে দ্যাট মিনস এটা নেমচিপও অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, ওকে। সো দেওয়া আছে না theidealreviews.com, অ্যাড টু কার্ট, এর প্রাইস কত? $8.88। সো ধরে নিলেন যে $9 হবে ম্যাক্সিমাম। হ্যাঁ, সো এখান থেকে আমরা কি করবো, নেমচিপে অবশ্যই একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, নিবেন সবাই, ফেসবুকের মতোই অ্যাকাউন্টটা তৈরি করা। হ্যাঁ, এখান থেকে যে সাইন আপ দিয়ে, এটা আমি দেখাচ্ছি না। সো আমরা এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করবো। ওকে, অ্যাড টু কার্ডে ক্লিক করার পর এখান থেকে যদি ভিউ আইটেমে যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। সো এরা হচ্ছে সাথে করে হুইজ গার্ড দিয়ে দিবে, এই জন্য টোটাল মেবি আপনার থেকে নিবে কত ডলার? টোটাল হবে হচ্ছে এটা $9। হ্যাঁ, $9.06। ওকে, ঠিক আছে। সো আমার ডোমেইন যদি পারচেজ করা হয়ে যায়, চেক আউট দিলেই পারচেজ হবে, বাট এখন কি পারচেজ হবে? আমার তো লগ ইনই করা নেই, তাই না? ওকে, এবার ডোমেইন পারচেজ হলে কি করতে হবে? হোস্টিং নিতে হবে, তাই না? হোস্টিং কোথায়? এই যে হোস্টিং এ যাওয়ার পর আমরা যাবো হচ্ছে এখান থেকে শেয়ার্ড হোস্টিং। কোথায় যাবো? শেয়ার্ড হোস্টিং। ওকে, শেয়ার হোস্টিং এর ভিতরে আবার অনেকগুলো ভাগ পাবেন আপনারা, যেমন স্টিলার। আমরা ইউজ করবো স্টিলার যে প্যাকেজটা আছে এটাই। হ্যাঁ, সো এটা আপনার $18 মতো খরচ হবে। এটাতে আপনারা হোস্টিং এর স্পেস পাবেন 20 GB, কত SSD 20 GB, আর একটা হোস্টিং এর আন্ডারে আপনারা 3টা ওয়েবসাইট রাখতে পারবেন। লাইক ডোমেইন 3টা কিনতে পারবেন, আর হোস্টিং একটা দিয়ে এনাফ। সো আমরা আপাতত যেহেতু একটা ওয়েবসাইট নিয়ে কাজ করবো, সো আমাদের হোস্টিং কি একটা হলে এনাফ। তো সো আমরা এখান থেকে এই হোস্টিংটা কিনবো। আর যদি এগুলো কিনতে চান, এগুলোর প্রাইস একটু বেশি। এখানে আনলিমিটেড SSD পাবেন। হ্যাঁ, আনলিমিটেড ওয়েবসাইট এখানে রাখতে পারবেন আপনি। সো আমাদের জন্য এটাই যথেষ্ট। হ্যাঁ, উপরে হচ্ছে ইয়ারলি দেওয়া, এখানে আবার মান্থলি দেওয়া। বুঝিনি। উপরে মান্থলি ওটা দেখতে, এই যে ইয়ারলি প্যাকেজটা শো করা আছে উপরে।
তাই না? ইয়ারলি সিলেক্ট করা আছে না? এখান থেকে আচ্ছা এটা হ্যাঁ ইয়ারলি সিলেক্ট করা আছে। সো মান্থলি এটা হচ্ছে $1.58। সো ইয়ারলি পড়বে হচ্ছে আপনার $18। ঠিক আছে, এখানে দেওয়াই আছে, এটা দেওয়া আছে। সো আমরা হচ্ছে এখান থেকে গেট স্টার্টেড এ ক্লিক করব। সেম ভাবে এখানে আপনার যে ডোমেইন নেমটা আপনি এর আগে পারচেজ করেছেন এক্সিস্টিং ডোমেইন নেম দিবেন, তাহলে এখানে দেখাবে যে ওই ডোমেইন নেম সিলেক্ট করে অ্যাড টু কার্ট। সো এটা টোটালি বাংলাদেশি টাকায় খরচ হবে ডোমেইন হোস্টিং এবং এসএসএল সহ 2590 টাকার মতো। হ্যাঁ, টোটাল সবটা মিলে ডোমেইন হোস্টিং এসএসএল 1 বছরের জন্য যদি কেউ ওয়েবসাইট নিয়ে কাজ করে টোটাল এই অ্যামাউন্টটা আপনাকে খরচ করতে হবে। সেম ভাবে সিকিউরিটি থেকে হচ্ছে এসএসএল সার্টিফিকেট অপশন আছে, তাই না? এখান থেকে গিয়ে এসএসএল টা পারচেজ করে নেবেন। ওরা হচ্ছে ওই যে এসএসএলটা নেমচেক ফ্রিতেও দিয়ে থাকে, বাট আমার সাজেশন থাকে যে এটা প্রাইস বেশি না, $3 আর কি। হ্যাঁ, সো 200 টাকার জন্য শুধু ফ্রি এসএসএল না ইউজ করে আমরা পেইড এসএসএল টা ইউজ করতে পারি। ওকে, সো আমাদের বেসিক্যালি একটা হচ্ছে ডোমেইন কেনা আছে, এটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি নামে creativity.host। সো আমরা বেসিক্যালি এটা দিয়ে দেবো। আপনি যখন একটা ডোমেইন কিনবেন, কেনার পর আপনার ডোমেইনের অবস্থাটা বা ওয়েবসাইটের অবস্থাটা এইরকম থাকবে। থাকার পরে এরা আপনাকে একটা সি প্যানেল এর পাসওয়ার্ড দিবে। সি প্যানেল মানে হচ্ছে কন্ট্রোল প্যানেল, যেখান থেকে আপনার পুরো ওয়েবসাইটটাকে আপনি কন্ট্রোল করবেন। হ্যাঁ, অর্থাৎ হোস্টিং এর একটা আইডি পাসওয়ার্ড কে দিবে আমাকে? ওই হোস্টিং কোম্পানি যার থেকে আমি এটা পারচেজ করবো। আমি নেমচিপ থেকে কিনলে নেমচিপ দিবে, ব্লোহোস্ট থেকে কিনলে ব্লোহোস্ট আমাকে প্রোভাইড করবে। ওকে, সো ওই আইডি পাসওয়ার্ডটা আমরা এখানে দিব। কোথায় দিব? আমাদের যে ডোমেইন নেম আছে এটা শেষে লিখবো হচ্ছে স্ল্যাশ দিয়ে লিখবো সি প্যানেল। কি লিখবো বুঝিনি? বাংলাদেশি কার্ড দিয়ে করতে পারবেন, রয়্যাল কারেন্সির যে কোনো কার্ড দিয়ে পারচেজ করতে পারবেন। হ্যাঁ, এই যে ইস্টার্ন ব্যাংকের অ্যাকোয়া কার্ড আছে না, বা লাইফস্টাইল কার্ড আছে, ব্যাংকের সে স্বাধীন মাস্টার কার্ড আছে, যে কোনো কার্ড দিয়ে পারচেজ করতে পারবেন। ওকে, সো এখানে আশা করি আমাদেরকে কি দিতে বলতেছে? ইউজার নেম পাসওয়ার্ড। ওকে, ঠিক আছে। এই ইউজার নেম পাসওয়ার্ড আমরা কোথায় পাবো আপনি বলবেন? ইউজার নেম পাসওয়ার্ডটা পাবো কোথায়? জানি না, কেন জানি না, আমি মাত্র বললাম না এটা। এই ইউজার নেম পাসওয়ার্ডটা কোথায় পাবো আপনি বলেন? কি ক্লাসে মনোযোগ থাকে না? আপনি বলেন। এসএসএল কিনলে পাসওয়ার্ডটা দিয়ে দিবে, আর নাহলে ডোমেইন হোস্টিং কেনার পরে পাসওয়ার্ডটা দিবে কে আমাকে? এক্স্যাক্টলি, যার থেকে পারচেজ করবেন তারাই আপনাকে এই সি প্যানেল মানে কি বলেন তো? কন্ট্রোল প্যানেল। সো কন্ট্রোল প্যানেলের পাসওয়ার্ড দিয়ে দিবে কে? যার থেকে আমি পারচেজ করব তারা। সো এখানে আমরা আমাদের আইডি পাসওয়ার্ডটা দিব। হ্যাঁ, আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তারা হচ্ছে আপনাকে একটা ওয়ান টাইম, বা আপনি এটাকেও রাখতে পারেন, প্রবলেম নাই। তারা তাদের মতো করে দিয়ে দিবে, আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন। ঠিক আছে? ওকে, সো এইভাবে হচ্ছে আমরা আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পরে ওকে, কে কে বলতে পারবেন আমরা কি আমাদের ওয়েবসাইটের ভিতরে আছি কিনা এখন? নাই? আছি। কিভাবে আছি বলেন তো? ওকে, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটের ভিতরে আছি কিনা? আছি, কারণ হচ্ছে ওইখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটকে আমরা এখন ইনস্টল করেছি, আমাদের ওয়েবসাইট তৈরিই তো হয় নাই। আছি কিভাবে? আমরা আছি হচ্ছে কন্ট্রোল প্যানেলের ভিতরে। ঠিক আছে, অর্থাৎ হোস্টিং এর ভিতরে আছি এখনো। সো এটার ভিতর থেকে আমাদেরকে কি করতে হবে? আমাদের ওয়েবসাইটকে ইনস্টল করতে হবে। সো এটার কিছু ধাপ আছে, আমি দিয়ে রেখেছি আপনাদের গ্রুপে অলরেডি। একদম ফার্স্ট যে কাজটা আমাদের করতে হবে সেটা কি? ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। ওকে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস তো সবাই চিনি। ওয়ার্ডপ্রেস কি? প্লাগইনস বলতে লেছিল একটা প্লাগইনস। ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস থিম। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস। সিএমএস মানে কি? আপনারা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করে ফেলছেন? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। লিখে রাখেন সবাই। ওয়ার্ডপ্রেস কি? একটা সিএমএস। বিভিন্ন ধরনের সিএমএস আছে।
হ্যাঁ, তার মধ্যে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আর কি কি আছে? এইচটিএমএল আছে, তাই না? লারাভেল আছে, এরকম অনেক ধরনের সিএমএস। লারাভেল যদিও কিছু ল্যাঙ্গুয়েজের পার্ট। পাইথন আছে, নাম শুনেছি না সবাই? জ্যাঙ্গো যে বলে ওটা কি? হ্যাঁ, এটাও একটা এটা হচ্ছে আরেকটা ল্যাঙ্গুয়েজ আর কি, পিএইচপি। হ্যাঁ ওটা আছে জাভা। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট। ওকে, ঠিক আছে। সো আমরা এতগুলো সিএমএস এর মধ্যে আমরা কাজ করব কোনটা নিয়ে? ওয়ার্ডপ্রেস নিয়ে। কেন? কোডিং করা লাগবে। এক্স্যাক্টলি, উইদাউট এনি কাইন্ড অফ কোডিং নলেজ আমরা একটা ওয়েবসাইটকে দাঁড় করাতে পারবো শুধুমাত্র বিভিন্ন ধরনের প্লাগইনস এর মাধ্যমে। সেটা শুধু ওয়ার্ডপ্রেসে পসিবল। আমরা কেউ কি কোডিং জানি? কিন্তু আমরা কি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করতে পারি না? পারি। সো আমাদের কোডিং নলেজ ছাড়াও আমরা পারবো শুধুমাত্র ওয়ার্ডপ্রেসে। আর ওয়ার্ডপ্রেস এখন ওয়ার্ল্ডের টপ টপ ওয়েবসাইট গুলো ওয়ার্ডপ্রেসে তৈরি করা হচ্ছে। সো সেজন্য আমরা বেসিক্যালি ওয়ার্ডপ্রেসটাকে ইউজ করব। ওকে, এটা আমরা পাবো কোথায়? এটা হচ্ছে আমাদের সি প্যানেল, তাই না? এইখান থেকে একটু নিচে যাবেন, এখানে আপনারা যখন ওয়েবসাইট নিয়ে কাজ করবেন আপনাদের ক্ষেত্রে এই অপশনগুলো সেম থাকবে সবার। হ্যাঁ, সো একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন একটা অপশন পাবো, সফটওয়্যার কিউলাস অ্যাপস ইনস্টলার, দেখা যাচ্ছে? ওয়ার্ডপ্রেস কিন্তু আরো বিভিন্ন জায়গায় লেখা থাকবে, ওইটাতে যাবো না আমরা, যেমন এইখানেও লেখা আছে, তাই না? আমরা যাবো কোথায়? সফটওয়্যার কিউলাস অ্যাপস ইনস্টলার, এটার ভিতরে। এখান থেকে দেখেন সবগুলো সিএমএস কি দেখতে পাচ্ছি আমরা? জুমলা আছে, পিএইচপি আছে। সো আমরা এখান থেকে কোনটা করব? ওয়ার্ডপ্রেস। আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের এইখান থেকেও ইনস্টল করতে পারবেন, আবার এইখান থেকেও ইনস্টল করতে পারবেন। সো আমরা আপাতত এখান থেকে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসের এখানে ভার্সন দেখাচ্ছে। হ্যাঁ, আপনি কোন ভার্সনটা? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের 3-4 দিন আগে যে আপডেটটা আসছে, লেটেস্ট ভার্সন 5.7। এটা হচ্ছে একদম লেটেস্ট। সো সবসময় আমরা কি লেটেস্ট ভার্সনটা আপডেট করবো না? ওকে, লেটেস্ট ভার্সনটা সিলেক্ট করে দিলাম। এইবার আমরা বলেছিলাম একটা ওয়েবসাইটে কয়টা ভার্সন হয় টোটাল? দুইটা। আমি কয়টা বলেছিলাম মনে নাই? 4টা ভার্সন বলেছিলাম, তাই না? দেখেন তো 4টা ভার্সন আছে কিনা? আছে। ওকে, সো এখানে www আছে, নন www ভার্সনও আছে। সো আমরা কোনটা ইউজ করব? আপনারা www ইউজ করবো না নন www ইউজ করবো? তাই নাকি? শিওর? আচ্ছা, আমার এখানে একটা কোশ্চেন আছে, মানে www মানে ইউজ করা আর না করা, যেটা নন www দেখা যায়, ওটা যখন ডাবল ক্লিক করি অটোমেটিক রিডিরেক্ট হয়ে যাচ্ছে। ওকে, আমরা ইউজ করব নন www ভার্সন। আপনি চিন্তা করেন তো, আপনি গিয়ে কি এখন লিখে না www.facebook.com? কেউ লিখে নাকি ডিরেক্ট লিখে facebook.com বা শুধু ফেসবুক, তাই না? সো আমরা ইউজ করব কোনটা? নন www ভার্সন, অর্থাৎ HTTPS। আচ্ছা, পার্থক্যটা হচ্ছে জাস্ট এখন ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমার ডোমেইন ইউআরএলটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য www ভার্সনটা ইউজ করবো না। বাট আপনি যদি এখান থেকে HTTPS টা সিলেক্ট করে দেন, কেউ যদি www লিখে, এটা অটোমেটিক্যালি রিডিরেক্ট হয়ে আপনার নন www ভার্সনে চলে যাবে। সো আমার ডোমেইন নেমটা তো বড় করে দরকার আছে না। আবার আরেকটা প্রবলেম হতে পারে, www ভার্সন 2 ভার্সনই যদি থাকে, স্যার মনে হয় ক্যানোনিক্যাল ট্যাগ নিয়ে কথা বলেছিলেন, তাই না? সো প্রবলেম ফেস করতে পারেন। সো প্রবলেমে আমরা যাবোই না, এর চেয়ে ভালো না একটা ভার্সনই থাকুক, আর www লিখলেও আমাদেরটা রিডিরেক্ট হয়ে নন www চলে যাবে। হ্যাঁ, ওকে, সো এখানে একটা ডোমেইন নেমটা দেখাবে। এবার একটু নিচে যাবো, এখানে হচ্ছে সাইটের একটা নাম দিতে হবে। প্রত্যেকটা ওয়েবসাইটে তো ব্র্যান্ড নেম থাকে, তাই না? সো ধরেন আমি এখানে দিয়ে দিচ্ছি ওকে। এবার হচ্ছে সাইট ডেসক্রিপশন। এটা ডেসক্রিপশন বলতে বোঝানো হচ্ছে প্রত্যেকটা সাইটের একটা ট্যাগ লাইন থাকে না? প্রতিটা ওয়েবসাইটের ওই ওয়েবসাইটের ট্যাগ লাইনটা দিয়ে দেবেন। হ্যাঁ, ওকে, এইবার আমরা একটু নিচে যাব। এখানে হচ্ছে কি করতে হবে? একটা ইউজার নেম পাসওয়ার্ড। এই ইউজার নেম পাসওয়ার্ড কিসের জন্য দিতে হবে বলো তো? আমাদের ওয়েবসাইটে ঢোকার জন্য, তাই না? এখন তো আমরা এখনো কি আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে আছি না? আমরা কিন্তু ওইখানেই আছি, হোস্টিং এর ভিতরে। সো আমরা এখান থেকে আমাদের অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড। সো বাই ডিফল্ট এটা কি থাকে? অ্যাডমিনই থাকে। আমরা কি অ্যাডমিন রাখবো না নিজেদের মতো করে দিব? ওকে, ওকে, পাসওয়ার্ডটা কি দিব? হ্যাঁ বলেন নিজেদের মতো করে, 1 থেকে 9 পর্যন্ত।
এটাকে আপনাদেরকে দেখানোর দরকার আছে পাসওয়ার্ড? দরকার নেই তো না? লাগবে না? তাহলে এটা দিলে তো আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন, তাই না? দিয়ে দিই? আচ্ছা ঠিক আছে, গুড। ওকে, সো অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করে ট্রাই করবেন। এখানে অ্যাডমিন ইমেল, আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন। এইখান থেকে যদি কোনো প্লাগইন সিলেক্ট করা থাকে এগুলো উঠাই দিবেন, হ্যাঁ? থাকলেও কোনো প্রবলেম নাই, বাট আমরা চাচ্ছি আমাদের মতো করে ভিতর থেকে সবকিছু কাস্টমাইজ করবো। ওকে ঠিক আছে, একটু নিচের দিকে যাব। এখানে কি বলছে? থিম সিলেক্ট করতে। আমরা এখান থেকে কোনো থিম সিলেক্ট করবো না, আমরা জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করবো। এরা এদের মতো করে একটা থিম আপাতত সিলেক্ট করে দেয়। ভিতরে গিয়ে আমরা আমাদের মতো করে থিম সিলেক্ট করবো, হ্যাঁ? সো একটু সময় নিবে। সো দেখেন, কনগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। দ্যাট মিন্স আমাদের যে সফটওয়্যার ইনস্টল হওয়ার কথা হয়ে গেছে। সো আমরা যদি এবার এটার ভিতরে যাই, দেখি ইনস্টল হয়েছে কিনা। ওকে, সো এই ড্যাশবোর্ডের সাথে কি সবাই পরিচিত না আমরা? ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডের সাথে, দ্যাট মিন্স আমাদের ওয়েবসাইট ইনস্টল হয়ে গেছে। সো ওয়ার্ডপ্রেস কি সবাই লাগে? আপনাদের যদি একটা হোস্টিং এর আইডি পাসওয়ার্ড দেওয়া ইনস্টল করতে পারবেন? খুব টাফ কোনো কিছু না। ওকে ঠিক আছে। ওকে, এবার হচ্ছে ডিসকারেজ ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং সবাই বুঝি তো? ইন্ডেক্স কি জিনিসটা কি বুঝেন না কে কে? একটু দেখি, ইন্ডেক্স কি বুঝেন না কে কে? ওকে, আপনাকে প্রশ্নটা করতে চাচ্ছিলাম। আপনি বুঝেন না ইন্ডেক্স কি? কেন বুঝেন না? কেন এবার আমাকে বলতে হবে। হয় আপনি ক্লাসে মনোযোগ দেন না, অথবা বাসায় প্র্যাকটিস করেন না। কেন? ইএটি, এটা বাংলা কি বলবেন? ইএটি মানে এটা কি হয়? ইট হয় মানে, ঠিক আছে। ইটের বাংলা কি আপনি বলবেন না, উনি বলবেন। শিওর? ইএটি মানে ইট, ইট মানে খাওয়া। তাও কনফিউজড, হ্যাঁ, যে ইট মানে খাওয়া। ঠিক আছে, ওকে, এটা আপনি কি লাইক এই 2-3 দিনের ভিতরে পড়েছিলেন? ইট মানে খাওয়া কবে শিখেছিলেন এটা? সেই ক্লাস 1-2 তে, তাই না? এটা মনে আছে কিন্তু, বলেন তো? প্রতিদিন খান এই জন্য আপনি ইট মানে খাওয়া মনে থাকে? এটা কোনো কথা? এইটা কোনো লজিক হলো? ইংলিশে খান? খাওয়াটাকে ইংলিশে খান না বাংলাতে খান? আমাদের বেসিক্যালি 2 ধরনের মেমোরি, তাই না? একটা শর্ট টার্ম, একটা লং টার্ম। তো আপনারা এই কোর্সে যা যা শিখতেছেন সব শর্ট টার্ম মেমোরিতে নিচ্ছেন, এই জন্য কিছুই থাকতেছে না, হ্যাঁ? জিনিসটাকে সিরিয়াসলি নেন। ইন্ডেক্সিং এটা তো একদম ফার্স্ট ক্লাসেই স্যার বুঝিয়েছেন আপনাদেরকে, এবং অডিটের ক্লাসও বলেছিলেন, তাই না? ওকে ঠিক আছে, আপনি বলবেন। মেমোরি, ওকে, গুগলের মাথাটা কোথায় সেটাই জানতে যাচ্ছি। কি বলতে পারবেন ইন্ডেক্সিং মানে কি? মানে আমাদের যা সবকিছুর একটা বিবরণী ফার্স্টে দেওয়া আছে। এটাই তো বলছেন সামারি। আচ্ছা ঠিক আছে, ওকে। এটাই ডিসকারেজ ইন্ডেক্সিং বলতে তাহলে কি বোঝাচ্ছে? লাইক আমার এই ওয়েবসাইটটা এখন যে অবস্থাতে আছে, আমরা যদি একটু ভিজিট সাইটে যাই, রিলোড করি। সো দেখেন, আমার ওয়েবসাইটটাকে যদি এখন গুগল কোনো কারণে ইন্ডেক্সে নেয় বা রিড করে, সেক্ষেত্রে আমার ওয়েবসাইটের প্রতি কি গুগলের কোনো পজিটিভ ইমপ্রেশন আসবে নাকি নেগেটিভ কোনো ইমপ্রেশন আসবে? কেন নেগেটিভ ইমপ্রেশন আসবে? এক্স্যাক্টলি, কোনো কন্টেন্ট না, একদম ব্ল্যাক একটা ওয়েবসাইট। সো আমরা কি চাইবো আমার ওয়েবসাইটকে এই মুহূর্তে গুগল কোনো কারণে ইন্ডেক্সে নিয়ে নিক বা কোনো কিছু রিড করুক? না। সো গুগলে বিভিন্ন ধরনের বট আছে, এরা কি করে এই ধরনের ছোট ছোট ওয়েবসাইট গুলো রিড করতে আসে। সো সেক্ষেত্রে আমি চাই না আমার ওয়েবসাইটকে কোনোভাবেই যেন গুগল রিড করতে পারে। সো আমরা কি করে রাখবো? আমাদের ইন্ডেক্সিংটা ডিসকারেজ করে রাখবো। কোথা থেকে করবো? এখান থেকে চলে যাবো হচ্ছে আমরা সেটিংস। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে চলে যাবো কোথায়? সেটিংস। সেটিংস থেকে এটা কি করবে? রিড করবে না আমাদের ওয়েবসাইটকে। সো এখানে রিডিং নামের একটা অপশন আছে, আমরা রিডিং এ চলে যাবো। হ্যাঁ, সো রিডিং এ যাওয়ার পরে এই যে দেখেন, আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে একটা অপশন আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, অর্থাৎ সার্চ ইঞ্জিনকে দেখাতে যাচ্ছে কিনা। না, আমরা বলে দিচ্ছি কি ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, অর্থাৎ
সার্চ ইঞ্জিন কোনোভাবে যেন আমার ওয়েবসাইটকে এই মুহূর্তে রিড করতে না পারে, ঠিক আছে? সো এটা কি করে দিব, টিকমার্ক দিয়ে অবশ্যই সেভ করে দিতে হবে। সো এটা কেন করলাম, ক্লিয়ার সবাই? ওকে, একটু পরে প্রশ্ন করবেন, প্রিপারেশন নিয়ে রাখেন। ওকে, ডিসকারেজ ইন্ডেক্সিং আমরা বুঝলাম। দেন হচ্ছে থিম ইনস্টলেশন। ওকে, এটা তো আমি পড়িয়েছি, সো অ্যান্সারটা পারার কথা। আপনি বলবেন, আমরা 3টা থিমের নাম বলেছিলাম, তাই না? যে এই থিমগুলো এই মুহূর্তে জনপ্রিয় এবং হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। যেহেতু এই মুহূর্তে সবগুলো ওয়েবসাইটে কি হওয়া চায়, গুগল কি চায়, মোবাইল ফ্রেন্ডলি হোক, চায় না? সো এই থিমগুলো হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি থিম। কার কার মনে আছে একটু হাত তোলে। না, আপনাকে বলতে বলি নাই, হাত তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা না, পৃষ্ঠা খুঁজে বের করে আমাকে বলেন। খাতা কি আছে না গেছে? আছে, লেখা নেই? ওই লিখছেন, খুঁজে দিতে পারতেছেন না? বলতে বলছি খাতা তো পান নাই, কে কে পান নাই? কোন খাতায় আছে? ওকে, আপনি বলেন। ওকে, জেনারেল প্রেস, অ্যাস্ট্রা, ওশান, ডব্লিউপি, এরকম অনেক থিম আছে। সো আমরা আমাদের মতো করে যে কোনো একটা থিম ইনস্টল করব। ইনস্টল করার জন্য কোথায় যেতে হবে? থিম অ্যাপিয়ারেন্স থেকে থিমস, এখান থেকে যাবো কোথায়? অ্যাড। ওকে, সো আমরা এখান থেকে যাবো পপুলারে। হ্যাঁ, অথবা সার্চ করলেও চলে আসবে। সো আমি যেহেতু বলেছি এগুলো অনেক জনপ্রিয় থিম, আমরা যদি পপুলারে ক্লিক করি আমরা একটু দেখবো। এই যে দেখেন, অ্যাস্ট্রা আছে এখানে, ওশান, ডব্লিউপি আছে। আমরা যদি একটু নিচের দিকে যাই, জেনারেল প্রেস, সবগুলি আছে এখানে। সো আমরা এখান থেকে যে কোনো একটা ইনস্টল করবো। আমরা আপাতত জেনারেল প্রেস ইনস্টল করছি। ইনস্টল করার পরে অ্যাক্টিভেট করে দিচ্ছি। হ্যাঁ, সো আমার বর্তমান অবস্থা হচ্ছে এই। আমরা যদি ইনস্টল হয়ে নিই, এবার যদি আমরা এটাকে রিলোড করি, দেখেন তো চেঞ্জ হয়ে গেছে কিনা। সো থিম তো সবাই আমাদের মতো করে চেঞ্জ করতে পারবো নাকি? সো আবার বলে দিচ্ছি, সার্ভিস রিলেটেড ওয়েবসাইট কিংবা অ্যাফিলিয়েট ওয়েবসাইট কিংবা অ্যাডসেন্স ওয়েবসাইটের জন্য এই 3টা থিম বেস্ট, এর উপরে কোনো থিম নেই। হ্যাঁ, আরেকবার বলবো, লিখে রাখেন। হ্যাঁ, জেনারেল প্রেস, দেন হচ্ছে অ্যাস্ট্রা, ওশান, ডব্লিউপি, লিখেছি সবাই? ওকে, সো আমরা কি সবাই থিম ইনস্টল করতে পারবো না? ওকে, গুড। আচ্ছা, দেন যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি পারমালিঙ্ক সেটআপ। পারমালিঙ্ক তো সবাই চিনি, চিনি না? পারমালিঙ্ক চিনেন না? আর কেউ আছেন? সিরিয়াসলি আমরা পারমালিঙ্ক চিনি না? না, চিনেন না যে হাত তুলছেন যে অনেক ভুলে গেছেন? ওকে, ঠিক আছে। পারমালিঙ্ক কোনটা? আমাদের যে ইউআরএলটা হয় সেটাই তো আমাদের পারমালিঙ্ক, তাই না? ইউআরএল এর আরেক নাম কি? পারমালিঙ্ক। সো পারমালিঙ্ক সেটআপ বলতে এখানে কি বোঝানো হচ্ছে? লাইক কিছু কিছু জায়গায় দেখবেন, হ্যাঁ, পারমালিঙ্ক বা ইউআরএলটা যেমন এইরকম। হ্যাঁ, আচ্ছা, এটা কি এসইও ফ্রেন্ডলি পারমালিঙ্ক? বা আমরা কিছু কিছু জায়গায় যে এটা কি এসইও ফ্রেন্ডলি পারমালিঙ্ক? না, আমাদের পারমালিঙ্ক বা ইউআরএলটা কিরকম হওয়া উচিত? টেক্সট আকারেই থাকলো। কিরকম আমাদের ইউআরএল কি থাকা উচিত? এতদিন ধরে কি শিখে আসছেন? কিওয়ার্ড প্লেসমেন্ট শিখি নাই আমরা? কিওয়ার্ড প্লেসমেন্টের 6টা প্লেসমেন্ট ছিল। কোথায় কোথায় ছিল? ইউআরএল একটা ছিল না? তাহলে এখন উল্টা পাল্টা কথা বেরোচ্ছে কেন মুখ দিয়ে সবার? ইউআরএল এর ম্যান্ডেটরি থাকতে হবে কিওয়ার্ডটা। সো কি হতে হবে? আমাদের অবশ্যই ইউআরএল এ যেন কিওয়ার্ডটা থাকে। সো পারমালিঙ্কটাকে কি করতে হবে? সেট করতে হবে। এটা হয়তো আমার শুভ স্যার দেখিয়েছিলেন। আমরা এখান থেকে কোথায় যাব? সেটিংস। সেটিংস থেকে পারমালিঙ্ক। পারমালিঙ্কে যাওয়ার পরে বাই ডিফল্ট দেওয়া আছে কি ডে এন্ড নেম।
অর্থাৎ আপনার ডোমেইন নেমের শেষে আপনি যে কোনো পোস্ট করেন না কেন আগে ডেটটা থাকবে, তারপরে ওই পোস্টের নামটা আসবে। এরকম কি হওয়া উচিত? আমাদের এখানে কিভাবে হওয়া উচিত? পোস্ট নেম। তাহলে কিভাবে আসবে বলেন তো? এটা আমি সিলেক্ট করে দিলাম। এবার যখন আমি কোনো কন্টেন্ট দিব, দেওয়ার পরে আমার ইউআরএলটা কি রকম হবে? ওই কন্টেন্টের যে টাইটেলটা সেটা চলে আসবে। বাট এত বড় টাইটেলটাও কি রাখার প্রয়োজন আছে? আমার টাইটেল তো হতে পারে 10-12 ওয়ার্ড। সো আমাদের কি পুরো টাইটেলটা তো আমার কিওয়ার্ড না। সো আমরা ওইটাকে আবার অপটিমাইজ করে কি দিয়ে দেবো? শুধুমাত্র কিওয়ার্ডটা থাকবে। আপাতত আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো কি পোস্ট নেম, অর্থাৎ আমার যে ইউআরএল এর পরে আসবে কি আমার পোস্টের টাইটেলটা। ঠিক আছে, দিয়ে সেভ করে দিব। প্রত্যেকটা কাজ করার পরে সেভ করে দিব। পারবো সবাই কাজটা করতে? ওকে। দেন যে জিনিসটা আসে অ্যাক্টিভ একিসম্যাথ। একিসম্যাথ হচ্ছে একটা প্লাগইনস তো সবাই চিনি, তাই না? একিসম্যাথ কি? প্লাগইনস, যেটার কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটকে বিভিন্ন ধরনের স্প্যামিং থেকে বাঁচানো। ক্লিয়ার সবাই? এটার কাজ কি? আমার ওয়েবসাইটকে স্প্যামিং থেকে বাঁচানো। বিশেষ করে ব্লগ কমেন্ট স্প্যাম হয়, হ্যাঁ, অনেকে অনেক ধরনের উল্টাপাল্টা কমেন্ট করতে পারে। সো ওই ধরনের কমেন্টের স্প্যাম থেকে বাঁচানোর জন্য আমরা কি করব? এই প্লাগইনসটাকে ইউজ করব। সো এটা পাবো কোথায়? প্লাগইনস এর অপশন আছে না, এখান থেকে যাবো কোথায়? অ্যাড নিউ। সো এই যে দেখেন একদম প্রথমে এটা আইসেই থাকে। মজার বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেস এখন যে কাজটা করে এটাকে বাই ডিফল্ট প্রত্যেকটা সাইটের সাথে ইনস্টল করে দেয়। হ্যাঁ, সো আমরা এটাকে যদি না থাকতো তাহলে এখানে সার্চ করে কি বের করতে পারতাম না? একিসম্যাথ লিখে সার্চ করি, এই যে চলে আসছে। সো এখান থেকে ইনস্টলে আগে ক্লিক করতে হবে, দেন কি করতে হবে? অ্যাক্টিভেট। কিন্তু এখন এখানে একটা বিষয় আছে, এটা বেসিক্যালি একটা পেইড প্লাগইনস। হ্যাঁ, এটা কি প্লাগইনস? পেইড। এটা $36 লাগে প্রত্যেক বছরে। সো আমরা আপাতত পেইডটা ইউজ করবো না, আমরা ইউজ করবো কোনটা? ফ্রিটা, মানে পেইডটা ইউজ করবো ফ্রিতে। হ্যাঁ, সো কিভাবে? এটা আমরা হচ্ছে এখানে ক্লিক করবো, ম্যানুয়ালি এন্টার এন্ড এপিআই কি। ওকে, সো এটাতে ক্লিক করার পরে আমরা চলে যাব, সবাই লিখে রাখেন, আমরা চলে যাব akismet.com। কোথায় যাব? akismet.com। ওকে, akismet.com এ আসার পরে এখানে একটা অপশন দেখা যাচ্ছে প্রাইজিং। আমরা প্রাইজিং এ চলে যাব। হ্যাঁ, প্রাইজিং এ যাওয়ার পরে এখানে প্রথম যে অপশনটা আছে পার্সোনালের যে অপশনটা আছে আমরা গেট পার্সোনালে ক্লিক করব। ওকে, আমি আপাতত হচ্ছে টেম্পোরারি মেল দিয়ে করছি, আপনারা অবশ্যই আপনাদের অরিজিনাল ইমেল দিয়ে করবেন। হ্যাঁ, ওকে, কোথা থেকে কোথায় আসলাম মনে আছে? প্রথমে akismet.com, দেন প্রাইসিং, তারপরে পার্সোনাল। ওকে, ঠিক আছে। সো এটার প্রাইস কত ডলার দেওয়া আছে? ইয়ারলি 36। সো এখানে একটা চালাকি করে রেখেছে, এটা হচ্ছে ব্লার করে রেখেছে, দেখা যাচ্ছে ব্ল্যাক শ্যাডো দিয়ে রেখেছে। সো আমরা এটাকে কি করে দেব? এইভাবে টেনে $0 করে দেব। হ্যাঁ, সো $0 করার পরে এবার হচ্ছে আমরা আমাদের ইমেইলটা, অরিজিনাল ইমেইলটা এখানে দেব। ওকে, দেওয়ার পরে আমরা আমাদের নাম দিব, আমাদের ওয়েবসাইটের নাম দিতে পারি। আমি আপাতত এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি। ওকে, এখানে হচ্ছে কি করবো? আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দেব। অবশ্যই এগুলাতে টিক মার্ক দিয়ে দিব। দেওয়ার পরে কন্টিনিউ উইথ পার্সোনাল সাবস্ক্রিপশন, এটাতে ক্লিক করবো। এবার হচ্ছে ওই ইমেইলে তারা আমাকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। সো আমরা যদি দেখি চলে আসছে না, ভেরিফিকেশন কোড চলে আসছে। সো আমরা এখান থেকে কি করব? এটা আপনাদের ইমেইলে চলে যাবে। ওকে, দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব। এইবার হচ্ছে তারা ওই যে এপিআই কিটা, যেই কিটা পারচেজ করতে হয়, এই এপিআই কিটা তারা আমার ইমেইলে পাঠিয়ে দেবে। হ্যাঁ, একটু ওয়েট করতে হবে। উই হ্যাভ সেন্ট ইউ অ্যান ইমেইল কন্টেইনিং ইউর এপিআই কি। সো আমরা যদি এবার আবার একটু দেখি, একটু রিলোড করে এটাকে, এই যে দেখেন ইউর akismet এপিআই কি দেখা যাচ্ছে। সো আমরা এটাতে ক্লিক করব।
ক্লিক করার পরে এই যে দেখেন এই কোডটাই হচ্ছে আমাদেরকে কি করতে হতো, $36 দিয়ে পারচেজ করতে হতো। তো আমরা এই কোডটা নিয়ে নিলাম, নেওয়ার পর কোথায় যাব, এখানে চলে যাব, কোডটা এখানে বসায় দিব, কানেক্ট উইথ এপিআইডি। দেখেন লিখে আসছে টেকিসমাইট ইজ নাও প্রোটেক্টিং ইউর সাইট ফ্রম স্প্যাম। সো আমরা কি পারবো না সবাই টেকিসমাইট সেটআপ করতে? ওকে, সেভ করে দেব। হ্যাঁ, ডান। পারবো সবাই এতটুকু? ওকে, দেন যে জিনিসটা আসছে রিনেম আনক্যাটাগরাইজড ক্যাটাগরি। ক্যাটাগরি চিনি তো সবাই নাকি? পোস্ট চিনি, পেজ চিনি। পেজ কোনগুলো, ক্যাটাগরি কোনগুলো, পার্থক্যটা কি? পেজ এবং ক্যাটাগরির মধ্যে পার্থক্য কি? ক্যাটাগরি তো একটা উপরে নির্ভর করে হবে, ওই আইটেমটার উপরে। আর পেজ তো বিভিন্ন রকমের। বুঝিনি। ক্যাটাগরি তো একটা, আমি যে কোনো একটা প্রোডাক্ট ই করলে ওই প্রোডাক্ট নিয়ে হবে ক্যাটাগরি। ক্যাটাগরি আপনাদের অনেক সব ক্যাটাগরি করা যাবে, কিন্তু পেজ একটাই থাকবে। ওকে, এবার আমাকে এখানে দেখে বলেন এখানে কোনো ক্যাটাগরি আছে কিনা। দেখা যায় না? এবার দেখা যাচ্ছে? এবার বলেন বলেন, এগুলো ক্যাটাগরি না? ক্যাটাগরি কোনগুলো এখান থেকে? এখানে কোনো ক্যাটাগরি আছে, পেজ আছে নাকি কি আছে এখানে? আচ্ছা, এখানে এই বাইং ক্যাটাগরি, আচ্ছা ঠিক আছে মানলাম, এটাও ক্যাটাগরি তাই তো? এটাও তো ক্যাটাগরি, এটাও ক্যাটাগরি নাকি? সবই ক্যাটাগরি। পেজ কই তাহলে? এগুলো পেজ, আবার এইগুলো হচ্ছে ক্যাটাগরি, এরকম? কেন পেজ হবে? চেঞ্জ করা যাবে না? চেঞ্জ করলে কি করবে, কেউ মারবে আবার? আচ্ছা আমি বলে দিই, ঠিক আছে? যেগুলো চেঞ্জেবল, সবসময় চেঞ্জ হতে পারে, সেগুলো কি আকারে পাবলিশ হবে? ক্যাটাগরি আকারে পাবলিশ হবে। আর যেগুলো স্ট্যাটিক, চেঞ্জ হবে না, সেগুলো পাবলিশ হবে কি আকারে? পেজ হিসেবে। অর্থাৎ অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি বলেছে, এগুলো কি আমাদের পেজ। আমরা কি এগুলো চেঞ্জ করি? রেগুলার বেসিসে না, কিন্তু ক্যাটাগরির আন্ডারে কি কন্টিনিউ বেসিসে কন্টেন্ট আনবো না আমরা? সো যেগুলো চেঞ্জ হবে সেগুলো হবে কি ক্যাটাগরি আকারে, আর যেগুলো চেঞ্জ হবে না স্ট্যাটিক সেগুলো হবে কি পেজ। ক্লিয়ার সবাই? আমি কতগুলো ব্লগের নাম বলেছিলাম মনে আছে? ফার্স্টে কতগুলো ব্লগের নাম বলেছিলাম, পড়েছেন কে একটু দেখি? আপনি পড়েছেন? বলেন কার ব্লগ পড়েছেন? না এটা তো আমি জানি না, ভুলে গেছি। না বলতে হবে কার। এদের ব্লগ করেছেন মাত্র 2 জন করেছেন, বাকিরা কি করেছেন বলেন? আমার ক্লাস কি বুঝতে পারেন না, এরকম কোন প্রবলেম ফেস করছেন? না না, তাহলে যে জিনিসটা হবে আমি কিন্তু ক্লাস এখান থেকে স্কিপ করবো। হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে অন্য ট্রেনার আসবে। জি বলেন, কি পারেন না আমাকে তো সেটা বলতে হবে। কি পারেন না সে কি জানে না, তাহলে লাভ হবে? এখন কি পারেন না সেটা তো আপনাকে বুঝতে হবে, তাই না? যে আমার এই জিনিসটা প্রবলেম ফেস করছে। ঠিক আছে, আমার যতটুকু ফিল হচ্ছে কি আপনারা মেবি প্রবলেম ফেস করছেন। তো যদি এরকম হয় তাহলে আমি নেক্সট ক্লাস থেকে এইখান থেকে স্কিপ করব। নেক্সট ক্লাস থেকে হচ্ছে না 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 অন্য ট্রেনার আসবে, আরো ট্রেনার আছে আমাদের এখানে, সো ট্রেনার আসতে পারবে সমস্যা না। না তাহলে তো আমি তো দেখতেছি কিছুই বুঝেন না আপনারা, তাহলে এই দোষ কি আমি নিব? আমি কি, আপনারা কি মনে করছেন আমি তো আমার নিজের লাভে চলে যাবো, তাই না? কারণ এইখানে থাকলে যে জিনিসটা হবে, আপনাদের যে লাইক আপনারা যে কোনো কিছু শিখতেছেন না, হ্যাঁ দিন শেষে আপনাদের কোর্স তো শেষের দিকে চলে আসবে, তাই না? তো তখন গিয়ে যদি দেখি একটা ব্যাচ থেকে 5 জন সাকসেস স্টুডেন্ট বের হয় নাই,
তখন এই দায়ভার কে দিবে? আমাকে নিতে হবে না? যে আমি যেহেতু ম্যাক্সিমাম ক্লাস কন্টিনিউ করি প্রতিটা ব্যাচে, সো সেক্ষেত্রে কিন্তু দায়ভার আমার উপরে আসবে। সো সেই প্রেশারটা আমি নিতে পারবো না, তাই না? আর আপনারা তো স্টাডি করেন না কেন? মানে বাসায় কি করেন সারাদিন? স্টার্ট হবে, হবেটা কবে? আজকেই হবে, যারই বলি আজকেই হবে। ওকে ঠিক আছে। সো একই স্প্রেড আমরা বেসিক্যালি কেন ইউজ করবো বুঝতে পেরেছি তো? ওকে ঠিক আছে। দেন বলা হচ্ছে রিনেম আনক্যাটাগরাইজ ক্যাটাগরি। ওয়ার্ডপ্রেস যে কাজটা করে প্রতিটা ওয়েবসাইটের সাথে বাই ডিফল্ট একটা করে ক্যাটাগরি তৈরি করে দেয়, হ্যাঁ, এবং ওইটার নাম দিয়ে রাখে তারা আনক্যাটাগরাইজড। সো এই নামে কি থাকা উচিত কোন ক্যাটাগরি? আনক্যাটাগরাইজ না। সো এটাকে কি করে দিতে হবে? রিনেম করে। এটা ডিলিট করা যাবে না, সো এটাকে রিনেম করে দেব। সো আমরা যদি একটু যাই, ক্যাটাগরি কোথায় থাকে? পোস্টের ভিতরে। পোস্ট থেকে ক্যাটাগরিজ। এই যে দেখেন বাই ডিফল্ট আছে না এটা আনক্যাটাগরাইজ। সো আমরা এটাকে কি করব? এডিটে ক্লিক করব। ওকে, সো এখান থেকে এটাকে ধরেন আমাদের ওয়েবসাইট যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে, আমরা দিয়ে দিলাম ধরেন এসইও, হ্যাঁ, একটা অংশ। স্লাগ, স্লাগ তো চিনি সবাই। স্লাগ হচ্ছে ক্যাটাগরির আরেকটা নাম, ঠিক আছে? পার্মালিংক স্লাগ। সো আমরা এটাকে ডিলিট করে দিব। স্লাগে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। বাই ডিফল্ট স্লাগ ওয়ার্ডপ্রেস আপনার জন্য তৈরি করে দিবে, হ্যাঁ। সো আমরা এখান থেকে কি করব? আপডেট করে দেব, হ্যাঁ। স্লাগটা হচ্ছে ইউআরএল আর কি, অর্থাৎ আপনার এই ক্যাটাগরিরও তো একটা ইউআরএল তৈরি হবে, তাই না? ওইখানে চলে দেখেন বাই ডিফল্ট এসইও চলে আসছে না? সো আপনি যেই নামে ক্যাটাগরি তৈরি করবেন সেই নামেই ওয়ার্ডপ্রেস কি করবে? আপনার জন্য একটা স্লাগ তৈরি করে দিবে। সো স্লাগ কি আমাদের দেওয়ার প্রয়োজন আছে না? এটা ওয়ার্ডপ্রেসই দিয়ে দিবে। ওকে, সো আমরা এখান থেকে এটা রিনেম করে নিলাম। এবার যদি আমি নতুন কোন ক্যাটাগরি তৈরি করতে চাই, কিভাবে তৈরি করব? অ্যাড নিউ কোথায়? কোথায়? আমি নতুন, এটা তো আমার একটা ক্যাটাগরি ওয়ার্ডপ্রেসই তৈরি করে দিয়েছিল, তাই না? আমরা জাস্ট ওটাকে রিনেম করে দিয়েছি। এখন আমার ওয়েবসাইটে তো আরো ক্যাটাগরি লাগবে, লাইক এসইও দিয়েছে, এবার আমি এসএমএম দিব, লিড জেনারেশন দিব, পিপিসি দিব। ওগুলো কিভাবে তৈরি করব ক্যাটাগরি গুলো? এই যে এখানে 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 কি দিব? আচ্ছা দিলাম পিপিসি, ধরে নিলাম স্লাগ O2 হয়ে যাবে। তাহলে কি করবে? এবার অ্যাড নিউ ক্যাটাগরি দিলেই হয়ে যাবে। দিয়ে দেখি, হয়ে গেছে তো। তাহলে এইভাবে তৈরি করতে হবে, হ্যাঁ। জাস্ট শুধু আমাদেরকে, হ্যাঁ, তাহলে কি করতে হবে? শুধুমাত্র একটা নাম দিতে হবে, নাথিং এলস। সো পারবো না সবাই ক্যাটাগরি তৈরি করতে? আচ্ছা ঠিক আছে। ওকে, এবার বলা হচ্ছে ডিলিট আনইউজড থিমস এন্ড প্লাগইনস। আপনার মোবাইলে যদি অপ্রয়োজনীয় কোনো ছবি বা ভিডিও থাকে, বলেন তো মোবাইলের কি প্রবলেম হবে? স্টোরেজ ফুল হয়ে যাবে, তাই তো? স্টোরেজ ফুল হলে কি প্রবলেম? মোবাইলটা হ্যাং হবে, স্লো হয়ে যাবে। সো আমাদের ওয়েবসাইটে কি এরকম কোনো ইস্যু হতে পারে? অবশ্যই পারে। আমাদের ওয়েবসাইটের যে স্পেসিফিক একটা স্টোরেজ আছে, তাই না? এখন ওইটা যদি পরিপূর্ণ হয়ে যায়, আমাদের ওয়েবসাইটে কি প্রবলেম হবে? লোডিং স্পিড সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। সো কোন ওয়েবসাইট যদি ধরেন 10 সেকেন্ড ধরে লোড হতে থাকে, আপনি ওই ওয়েবসাইটে যাবেন? খুব স্বাভাবিকভাবে না। সো আমরা কি চাইবো আমাদের ওয়েবসাইটে লোডিং স্পিডটা অনেক বেশি বেড়ে যাক? না, সেজন্য আমরা কি করব? আমাদের ওয়েবসাইটের ভিতরে যে অপ্রয়োজনীয় থিমস এবং প্লাগইনস আছে সেগুলোকে ডিলিট করে দিব। সো থিমস যদি ডিলিট করতে যাই, কোথায় যাব? অ্যাপিয়ারেন্স থেকে থিমস যাওয়ার পরে যে দেখেন আমার এই সবগুলো ইনস্টল হয়ে আছে, ওয়ার্ডপ্রেস থেকে বাই ডিফল্ট ইনস্টল করে দেয়। সো আমরা কোন থিম ইউজ করব? জেনারেটপ্রেস। সো এগুলো রাখার দরকার আছে আমার না? আমি কি করবো? এখানে ক্লিক করব, ক্লিক করে ডিলিটে ক্লিক করব। ওকে, সো এইভাবে কি যেগুলো আছে সবগুলো ডিলিট করতে পারবো না? ওকে, এবার কি ডিলিট করতে হবে? প্লাগইনস। প্লাগইনসে যাব। বাই ডিফল্ট একটা হ্যালো ডলি নামক একটা প্লাগইন সবসময় ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেয়, এটা রাখার প্রয়োজন আছে না? আমরা কি করবো? এটাকে ডিলিট করে দেব। ওকে, আরেকটা আছে একি স্পেস এনটি স্পেস, এটা রাখার প্রয়োজন আছে? প্রয়োজন আছে, শিওর? আচ্ছা, এটার প্রয়োজনীয়তা কি আপনি বলবেন? আমার ওয়েবসাইট থেকে যেন স্প্যাম গুলো চলে না যায়, এরকম? এক্স্যাক্টলি, আমার ওয়েবসাইটের ভিতরে যেন কোনো ধরনের স্প্যাম কেউ না করতে পারে, হ্যাঁ। ওকে, সো এই পর্যন্ত যে যে জিনিসগুলো দেখলাম সবাই করতে পারবো? এখন পর্যন্ত যা যা দেখলাম
এই ওয়েবসাইটটি যদি আপনাদেরকে দেওয়া হয় একদম প্রথম থেকে, পারবে না সবাই? আচ্ছা, আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের স্প্যাম বা হ্যাকিং হওয়ার পসিবিলিটিস থাকে, সো সেটা থেকে আপনার ওয়েবসাইটকে বাঁচানোর জন্য এই প্লাগইনসটা ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভ করে দিতে হবে বাস এতটুকু। হ্যাঁ, ওকে। এই পর্যন্ত আমরা যা যা দেখেছি, এখান পর্যন্ত কোনো ধরনের কোডিং নলেজ লাগবে আমাদের না। বাকি যেই 4টা অপশন আছে এখানে কিছুটা কোডিং নলেজ লাগবে, এগুলো এই জন্য আমি অপশনাল লিখে রেখেছি। তো আপনারা এগুলো এখন চাইলে করতেও পারেন, না করলেও খুব বেশি একটা প্রবলেম নেই। হ্যাঁ, এগুলো কারা করে, যাদের ওয়েবসাইট থেকে ধরেন মাস শেষে $5,000 $10,000 ইনকাম হয়, তাদের ওয়েবসাইট হ্যাক হওয়ার পসিবিলিটিস অনেক বেশি থাকে। তো আমরা তো অ্যাজ এ বিগিনার হিসেবে কাজ করবো, আমাদের ওয়েবসাইট হ্যাকারদের নজর পড়বে না, তারপরেও যদি চান করে রাখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, না ওগুলো তো আমি বলবোই, এইগুলো কি দেখাবো না? লাইক সবসময় ছোট থাকবো আমরা, বিষয়টা তো এরকম না, এক সময় তো ওয়েবসাইট থেকে ইনকাম হবেই। ওকে, প্রথমে হচ্ছে অফ ডিরেক্টরি ব্রাউজিং, অর্থাৎ এটা নিয়ে আমার একটা ফাইল আছে, আমি আপনাদেরকে শেয়ার করে দিব। আমরা যদি দেখেন এইভাবে লিখে সার্চ করে একটু চলেন। ওকে, আমি যখন এইভাবে লিখে সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন এখানে কিছু ওয়েবসাইট চলে আসছে, তাই না? দেখা যাচ্ছে? ওকে, দেখেন একটা ওয়েবসাইটের এগুলো হচ্ছে মাদার কোডিং এর জায়গা। হ্যাঁ, তো দেখেন ওই ওয়েবসাইট কি ব্যাকআপ নিয়েছে, তার কি কি প্যারেন্ট ডিরেক্টরি আছে, তার সিএসএস এ কি ফাইল আছে, সব কি আমি এখান থেকে দেখতে পাচ্ছি না? পাচ্ছি তো নাকি? তো দেখেন আপনারা হয়তো বা জিনিসটা লাইক ধরেন আমিও বুঝতে পারছি না এই জিনিসটা, কিন্তু একজন হ্যাকারের কাছে যখন এই জিনিসটা অ্যাভেলেবল হয়ে যাবে, তার জন্য কি একটা ওয়েবসাইট হ্যাক করা খুব টাফ হবে বলেন তো? লাইক একটা ওয়েবসাইটের একদম ইন ডিটেইল সে দেখতে পাচ্ছে, হ্যাঁ এই ওয়েবসাইট কি ব্যাকআপ নিচ্ছে, কোন প্লাগইনস ইউজ করে ব্যাকআপ নিচ্ছে, তার ওয়েবসাইটের সিএসএস গুলো কি কি সে ইউজ করেছে, .htaccess এ কি কি রেখেছে, সব কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তাই না? সো দেখেন এইখান থেকে লাইক আমার ওয়েবসাইটে আমি কি চাইবো এই জিনিসগুলোকে দেখে ফেলো? আমি তো অবশ্যই চাইবো না। হ্যাঁ, সো যদি আপনি চান যে আপনার ওয়েবসাইটের এই জিনিসগুলো না দেখো, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে একটা কোড ইউজ করতে হবে। হ্যাঁ, এই কোডটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। এই কোডটা, হ্যাঁ এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, হ্যাশ স্পেস ডিরেক্টরি ব্রাউজিং এন্টার দিয়ে অপশনস অল ইন্ডেক্সেস, এই জিনিসটা আপনাকে লিখতে হবে। বাট এখানে একটা সতর্কতা রাখতে হবে, সেটা হচ্ছে যদি কোডে কোনো ধরনের মিস্টেক হয় তাহলে আপনার পুরো ওয়েবসাইট কিন্তু গায়েব হয়ে যাবে, ঠিক আছে? সো সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, আমাদেরকে আগে সাইটের ব্যাকআপ নিয়ে রাখতে হবে। অবশ্যই কি করতে হবে, সাইটের ব্যাকআপ নিয়ে রাখতে হবে, যেন কোনো প্রবলেম ফেস করলে আবার সাইট ঠিক মতো নিয়ে আসতে পারি। এখন বিষয়টা হচ্ছে আমরা তো একদম প্রথমেই জেনেছিলাম যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করব, আমাদের কোনো ধরনের কোডিং নলেজ লাগবে না, তাই না? এরকমই তো কথা ছিল। তাহলে এখানে তো কোড আসতেছে, সো আমরা এই কোড কিভাবে ইউজ করব? এই কোড আমরা এখানেও ইউজ করতে পারবো, অর্থাৎ সি প্যানেলে ইউজ করতে পারবো, অথবা আমরা ওয়ার্ডপ্রেসের থ্রুতে একটা প্লাগইনস ইউজ করে এই কাজটা করে ফেলতে পারবো। এবং ওই প্লাগইনস এর সাথে আপনারা অলরেডি সবাই পরিচিত। শুভ স্যার একটা প্লাগইনস আপনাদেরকে দেখিয়েছিলেন, সেটা হচ্ছে কি ইয়োস্ট এসইও, মনে আছে? সো এসইওর জন্য বেসিক্যালি দুইটা প্লাগইনস বেস, একটা হচ্ছে ইয়োস্ট আর একটা হচ্ছে র‍্যাঙ্ক ম্যাপ। সো আমরা দুইটা ইউজ করার ট্রাই করব, বাট বেসিক্যালি আমাদের ফোকাস থাকবে ইয়োস্টের দিকে। হ্যাঁ, ওকে। সো এখন যে বিষয়টা হচ্ছে এটা কোথায় বসাবো, এই কোডটা বসানোর জন্য আপনারা যে কাজটা করবেন, আপনাদের ওয়েবসাইটের যে সি প্যানেল মনে আছে তো, কি কন্ট্রোল প্যানেল, এখানে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পরে আর আসবো না সচরাচর, কারণ এটা হচ্ছে একদম মাদার কোডিং এর জায়গা। এখানে কোনো ধরনের মিস্টেক পারে ওয়েবসাইটের ক্ষতি করা। সো সি প্যানেলে আসার পরে চলে যাব কোথায়, একদম প্রথমেই দেখেন ফাইল ম্যানেজার। কোথায়? ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারে আসার পরে একদম বাম পাশে দেখবেন পাবলিক এইচটিএমএল নামক একটা অপশন পাবেন, আছে? এখান থেকে হচ্ছে .htaccess, যত ধরনের কোড হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে .htaccess এর আন্ডারে বসে। সো .htaccess এখানে আসার পরে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে কোথায় যাব, এডিট, আবার হচ্ছে এখান থেকে এডিটে ক্লিক করব। ওকে, এইখানে আসার পরে এই যে এন্ড ওয়ার্ডপ্রেস কথাটা আছে না,
এইটার নিচে এন্টার দিয়ে হচ্ছে যে কোনো কোড আমাদেরকে বেসিক্যালি বসাতে হবে। বাট মজার বিষয় হচ্ছে এখন ওয়ার্ডপ্রেস, আমরা একটু আগে যে কোডটা দেখে আসছি, এই কোডটা কি করে ওয়ার্ডপ্রেস নিজেই অটোমেটিক্যালি সবাইকে বসিয়ে রাখে। হ্যাঁ, প্রত্যেকটা ওয়েবসাইটেই। লাইক আমরা যদি দেখি, এই যে দেখেন কোডটা কি আছে, আমরা কি এটা বসিয়েছি এখন? না, এটা কিন্তু অটোমেটিক এখন কি করে ওয়ার্ডপ্রেস এটা আপনার ওয়েবসাইটের সাথে দিয়ে দিবে। সো আমার ওয়েবসাইটের ওই ডাটাগুলো কেউ কি আপনি চাইলে দেখতে পারবে না, পসিবল না। সো যদি না থাকতো তাহলে কি করতে হতো আমাদেরকে, ধরেন এখান থেকে আমি এটা দিয়ে দিচ্ছি, আমি কোডগুলো ডিলিট করে দিচ্ছি। সো আপনাদের ক্ষেত্রে যদি ধরেন না একদম নেই, তাহলে এইভাবে থাকবে জিনিসটা। হ্যাঁ, থাকার পরে কি করতে হবে, এন্ড ওয়ার্ডপ্রেসের নিচে এন্টার দিব, কোডটা বসাবো, দিয়ে সেভ করে দিব। পারবো না সবাই? সো যে কোনো কোড বসাতে গেলে কোথায় আসতে হবে, সি প্যানেলে আসবেন। আসার পরে এখান থেকে ফাইল ম্যানেজার দেন, পাবলিক HTML ডট htaccess, রাইট বাটন ক্লিক করলে এডিট, দুইবার এডিটে ক্লিক করার পরে এই অপশনটা আসবে। আসার পরে এন্ড ওয়ার্ডপ্রেসের নিচে এন্টার দিয়ে কোডটা বসাবো। পারবো না সবাই? ওকে, এটা হচ্ছে অপশনাল, আর এটা যেহেতু দিয়ে রাখছে আমাদের খুব বেশি টেনশন করার দরকার নেই। আর যদি ধরেন আমাদের কাছে ওই অপশনে আমরা যাবোই না, সি প্যানেলে আমরা যেতে যাচ্ছি না, তাহলে কি করব, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে যে প্লাগইনস ইউজ এসইও সেটা থ্রুতে নেক্সট ক্লাসে আমি করিয়ে দেখাবো। ওকে, দেন হচ্ছে ডিসেবল পোস্ট রিভিশন। অর্থাৎ ধরেন আপনার ওয়েবসাইটে আপনি একটা পোস্ট করেছেন আজকে, এখন এটা কি 2 বছর, ধরেন এটা 3 মাস পরে র্যাঙ্কে চলে আসলো, 2 বছর 3 বছর কি এটা দিয়ে র্যাঙ্কে থাকতে পারবেন না। আপনাকে কি করতে হবে, অবশ্যই কন্টেন্টের ভিতরে আপডেট আনতে হবে না। এখন আপডেট আনার পরে প্রিভিয়াস যে ভার্সনটা সেটা রাখার প্রয়োজন আছে। দেখেন আপনি একটা কন্টেন্টে আপডেট নিয়ে আসছেন, সো আপনার ওয়েবসাইটে কোন ভার্সনটা থাকবে, আপডেটেডটা নাকি প্রিভিয়াসটা? আপডেটেডটা। সো প্রিভিয়াসটা যদি জমা হয়ে থাকে সেক্ষেত্রে কি প্রবলেম হবে, সেম ভাবে আমার স্টোরেজটা নিয়ে রাখবে, তাই না? সো আমার স্টোরেজ নিয়ে রাখো, তো এক বিষয়টা এরকম হয়, আমি আমার একটা কন্টেন্টই দেখেন আমার একটা কন্টেন্ট আমি অনেকবার আপডেট করেছি। হ্যাঁ, তো এখন যে জিনিসটা হচ্ছে এখান থেকে একটা প্রবলেম হচ্ছে, দেখেন প্রত্যেকটাই সেভ হয়ে আছে, তাই না? এখন এইভাবে যদি সেভ হয়ে থাকে, কন্টেন্ট কি আমার একটা না? সো জাস্ট আপডেট হচ্ছে, কিন্তু এগুলো কি, এই যে জিনিসগুলো এগুলো কি আমার রাখার দরকার ছিল না? এগুলো আমি কি করব, ডিলিট করে দেবো। ওকে, ঠিক আছে। ডিলিট করার জন্য আমরা যে কাজটা করবো, আরেকটা কোড বসাবো। এরকম হয়ে থাকে, যে রিভিশন হয়ে থাকে। ওকে, সো এটা অলরেডি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি। এই যে কোডটা আমরা হচ্ছে এই কোডটাকে বসাবো। হ্যাঁ, কোথায় বসাবো, এটা বসাবো হচ্ছে সেম ভাবে ফাইল ম্যানেজার, পাবলিক HTML। এর আগে গিয়েছিলাম কোথায়, ডট htaccess এ, তাই না? এবার আমরা হচ্ছে যেটা দেখবো, এই যে দেখেন wp-config.php একটা অপশন আছে, wp-config.php, এই যে এখানে। এখন কি করবো, এখানে আসার পরে রাইট বাটন ক্লিক করবো, এডিট, আবার এডিট। ওকে, এখানে লিখে সার্চ করবো, যে আমি এই পিকচারের মধ্যে দিয়ে রাখছি কোথায় বসাতে হবে। এই যে দেখেন wp-config.php, আর একটা হচ্ছে abs path নামক একটা অপশন পাবেন। হ্যাঁ, কোথায় পাবো, ওকে, আমরা কন্ট্রোল F দিয়ে লিখি abs path। এই abs path এখানে না, আমরা একটু নিচের দিকে যাবো, এটার উপরে ফলস নামক একটা অপশন থাকবে। আচ্ছা, এই যে দেখেন, দেখা যাচ্ছে abs path। ওকে, সো এইখান থেকে হচ্ছে আমরা কি করবো, এন্টার দিব, আমাদের যে কোডটা আছে কোডটা বসাবো। পারবো না সবাই? সেম ভাবে সো এই কোডটা এখানে বসাবো। বাট আমি একটু আগে বলেছিলাম, যদি কোনো ধরনের কোড মিস্টেক হয় তাহলে কি হবে, ওয়েবসাইট হাওয়া হয়ে যাবে। সো আমরা এই রিস্কটা নিব না, আমরা এইটাও করতে পারবো কিসের মাধ্যমে, এটার জন্য আলাদা একটা প্লাগইনস ইউজ করবো। সবাই লিখে রাখেন WP অপটিমাইজ, অথবা দুইটা প্লাগইনস এর নাম বলে দিচ্ছি, যে কোনো একটা ইউজ করলে হবে। একটা নাম হচ্ছে WP অপটিমাইজ, আরেকটা নাম হচ্ছে বেটার ডিলিট রিভিশন ম্যানেজার। বেটার ডিলিট রিভিশন ম্যানেজার। এই ফাইলটা দেওয়া আছে আপনাদেরকে। সো আমার সাজেশন থাকবে WP অপটিমাইজ ইউজ করলেই বেটার,
হ্যাঁ, জাস্ট WP অপটিমাইজটা ইনস্টল করে উপরের 4টা টিক মার্ক রেখে বাকিগুলো উঠিয়ে দেবেন, বাস এতটুকুই আপনাদের কাজ। হ্যাঁ, সো আমরা ইউজ করব কোনটা? WP অপটিমাইজ। এটা কেন ইউজ করব? আমাদের ওয়েবসাইটের কোনো কন্টেন্ট আপডেট করার পরে যেন প্রিভিয়াস ভার্সনটা সেভ না থাকে সেজন্য। ঠিক আছে, ওকে জি, বাকিগুলো উঠে দেবো। হ্যাঁ, ওকে, এবার যে জিনিসটা আছে এখানে হচ্ছে রিমুভ ডিফল্ট WP অ্যাডমিন অ্যাকাউন্ট। এটা কি আমরা আগেই করে আসছিলাম না? একদম সাইট ইনস্টল করার সময় মনে আছে যে বাই ডিফল্ট অ্যাডমিন অ্যাকাউন্টের ইউজার নেমটা কি থাকে? অ্যাডমিন, আর পাসওয়ার্ড এরা এদের মতো করে একটা দিয়ে রাখে। সো এটা যদি চেঞ্জ না করেন সেক্ষেত্রে কি করতে পারবেন? চেঞ্জ করে দিতে পারবেন। কোথা থেকে? এখান থেকে চলে যাবে ইউজার্স, দেখা যাচ্ছে। সো দেখেন আমরা এখানে কি দেওয়া আছে? DM ট্রেনিং। এটা আমরা আমাদের মতো করে দিয়ে আসছি। যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আসবেন, আসার পরে হচ্ছে এডিটে গিয়ে চেঞ্জ করে দেবেন। সো আমাদের এটা খুব বেশি একটা প্রয়োজন হবে না। আর যদি আপনি চান অন্য কাউকে আপনার সাইটের অ্যাক্সেস দিতে, আপনার ক্লায়েন্ট যখন আপনাকে অ্যাক্সেস দিবে তখন এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করবে, ইউজার নেম আপনারটা দিবে, আপনার ইমেলটা দিবে, হ্যাঁ আপনার নাম দিয়ে দিবে, দেওয়ার পরে ওয়েবসাইট, এখানে একটা পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডটা দিয়ে দিবে। এইবার হচ্ছে সে আপনাকে এখান থেকে রোল দিয়ে দিবে। হ্যাঁ, তো সে আপনাকে দিবে হচ্ছে এডিটর রোল। আপনি সবকিছু এডিট করতে পারবেন, শুধু অ্যাডমিনিস্ট্রেটর তো সবাই বুঝি, অ্যাডমিন। ফেসবুক পেজের অ্যাডমিন থাকে না? সো ফেসবুক পেজে যদি দুইজন অ্যাডমিন হয় তাহলে কি করা যায়? একজন অ্যাডমিনকে আরেকজনকে বের করে দিতে পারে, ইজিলি পারে। যদি আপনি ওই পেজটা বিজনেসের আন্ডারে অ্যাড না করেন, আপনার পেজ থেকে কিন্তু আপনাকে বের করে দেওয়া যাবে, তাই না? সো সেম ভাবে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাডমিনিস্ট্রেটর দেয়, আপনি কি আপনার ক্লায়েন্টকে বের করে দিবেন না? দিবেন? দেওয়া যাবে না। হ্যাঁ, সো সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দিবেই না, সে দিবে কি? এডিটর অ্যাক্সেস। ওকে, সো এটা আমরা অবশ্যই আগে থেকে চেঞ্জ করে আসছি। এবার আরেকটা বিষয় এখানে, হাইড লগইন এরর। এটা হচ্ছে যে ধরেন আমি ধরে নিলাম আপনাদের মধ্যে কেউ একজন হ্যাকার আছে। হ্যাঁ, সো আপনারা হ্যাক করতে জানেন। সো এখন একজন হ্যাকার যখন কোনো একটা ইউজার নেম খুব ইজিলি বুঝতে পারে, তার জন্য পাসওয়ার্ড হ্যাক করা খুব টাফ কোনো কিছু না, পাসওয়ার্ড হ্যাক করা খুব সহজ বিষয়। সো এখন ধরেন আপনারা দেখে গেলেন এখানে ইউজার নেমটা, বা জানেন না হ্যাঁ ইউজার নেমটা কি। এখন আপনি আন্দাজ করে দিলেন যে এটা একটা ভুল পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে এন্টারে ক্লিক করলাম। এইবার উপরে একটা লেখা আসে, তাই না? The password you entered for this username GM training is incorrect. That means আপনি কিন্তু কনফার্ম যে এই ইউজার নেমের আন্ডারে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা ভুল, রাইট? সো আমার ইউজার নেমটা ঠিক আছে, আমার কি ভুল? পাসওয়ার্ডটা ভুল। সো আমাকে এখন কি হ্যাক করতে হবে? শুধুমাত্র পাসওয়ার্ড। ওকে, ঠিক আছে। এই কই কি তা আমি নিজে ভুলে গেছি।
ঠিক আছে। সো আমরা যে কাজটা করব, আমাদের ওয়েবসাইটটা লাইক যদি কেউ আমাদের ইউজার নেমটা জেনে যায় কোনো কারণে, সো বা সে যদি লাইক এটা বেসিক্যালি হয়ে থাকে ওই যে বিভিন্ন ধরনের এগুলাকে কি বলে, ভুলে গেছি কি জানি বলে না, ক্যাফের মধ্যে যে বিভিন্ন ধরনের ফেসবুক চালানোর জন্য লাইক টাকা দিয়ে 1 ঘন্টা ফেসবুক চালানো, সাইবার ক্যাফেতে। সো ওইখানে বেসিক্যালি এই ধরনের টুকটাক হ্যাকিং গুলো হয়ে থাকে। সো লাইক আপনি একটা কোনো কারণে ওইখানে আমি একটা সফটওয়্যার ইনস্টল করে দিলাম, আপনি ওই সাইবার ক্যাফের আন্ডারে যত লগ ইন করবেন তত ইউজার নেম আইডি পাসওয়ার্ড সব ডিরেক্টলি আমার কাছে চলে আসবে। সো যদি এরকম কোনো ধরনের প্রবলেম ফেস করেন, তখন যে কাজটা করবো আমরা বেসিক্যালি এখান থেকে হচ্ছে একটা কোড ইউজ করবো, এটাকে বলা হয় হাইড লগ ইন এরর। এটার নাম কি? হাইড লগ ইন এরর। অবশ্যই আপনারা কোডটাকে ডাউনলোড করে নেবেন আগে। আমি ফাইলটা দিয়ে দিচ্ছি অলরেডি আপনাদের গ্রুপে। আশা করি ঠিক থাকবে, সমস্যা নেই। তো আমরা কোডটা কপি করার পরে যে কাজটা করব, এখান থেকে হচ্ছে কোডটা বসায় দেবো কোথায়, থিম এডিটর নামক একটা অপশন পাবেন অ্যাপিয়ারেন্সে। ওইখান থেকে একদম প্রথমে আপনারা দেখতে পাবেন functions.php। তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। এখানে আসার পরে অ্যাপিয়ারেন্স আছে না, এটা থেকে কোথায়, থিম এডিটর। হ্যাঁ, থিম না কিন্তু থিম এডিটরে যেতে হবে, ঠিক আছে। ওকে, এখান থেকে হচ্ছে আমরা দেখবো একটা অপশন আছে functions.php, দেখা যাচ্ছে। তো আমরা functions.php তে চলে যাব। যাওয়ার পরে এই যে PHP অপশনটা আছে না, এটার নিচে একটা এন্টার দিব, দিয়ে আমরা আমাদের কোডটা, সরি ভুল কোড চলে আসছে মনে হচ্ছে, আমাদের কোড হবে এটা। ইনকগনিটো মোডে মেবি ডাউনলোড হবে না এটা। এবার ঠিক আছে। সো এবার হচ্ছে আমরা আমাদের কোডটা বসাবো, কোডটা বসিয়ে দেন হচ্ছে আমরা নিচে যাব, একদম নিচে গিয়ে আপডেট ফাইল। পারবে না সবাই এতটুকু করতে? কোডটা দেওয়া আছে, শুধু থিম এডিটরে যাবেন, PHP এর নিচে এন্টার দিবেন, এন্টার দেওয়ার পরে জাস্ট কোডটা এখানে বসায় দিবেন। হ্যাঁ, এই যে দেখেন থিম এডিটরে, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর যাওয়ার পরে এই যে functions.php তে ক্লিক করবেন, দেন এই অপশনটা PHP এর নিচে এন্টার দিবেন, এন্টার দিয়ে কোডটা বসাবো। এবার আমি আবার এটাকে লগ আউট করছি। এবার হচ্ছে ধরে নিলাম এটা হচ্ছে আমার ইউজার নেম, তো ঠিক আছে, আমি আবার একটা ভুল পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে এন্টার ক্লিক করছি। এবার কি বোঝার কোনো স্কোপ আছে? দেখেন তো উপরে লেখা আসতেছে যে সে কি বুঝতে পারবে তার ইউজার নেমে ভুল না পাসওয়ার্ডে ভুল না। সো সেক্ষেত্রে আমরা জাস্ট এটা সাইটের সিকিউরিটির জন্য করে রাখতে পারি। হ্যাঁ, পারবো সবাই? ঠিক আছে। আচ্ছা, আরো একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা যখন কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাই, কিভাবে যাই বলেন তো? লাইক ওই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যেতে যাচ্ছি, এক্স্যাক্টলি আমরা ওই ওয়েবসাইটে WP, অনেকে চিন্তা করে যে WP অ্যাডমিন দিয়ে বোঝা যায় ওই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে তৈরি করা কিনা, কিন্তু আসলে তা না। একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরি করা কিনা কিভাবে বুঝবো? ভুলে গেছি। একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরি করা কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? লিখে সার্চ করবো ইজ ইট WP। কি লিখবো? ইজ ইট WP। এখানে যাব, যাওয়ার পরে যে ওয়েবসাইটটা দেখতে যাচ্ছি, দেখ আমি যদি ধরেন এই ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটের ডোমেইন নেমটা কপি করি, ইজি WP তে যাব, অ্যানালাইজ ওয়েবসাইটে ক্লিক করব। দেখেন কি লিখে আসছে, গুড নিউজ। দেখা যাচ্ছে কোথা থেকে সে হোস্টিং নিয়েছে, সবকিছুই দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, একটা ওয়েবসাইট কি থিম ইউজ করে সেটা কিভাবে দেখবো? আপনারা কিছু করেন নাই, তাই না? লিখে রাখেন সবাই WP থিম ডিটেক্টর।
ডিটেক্টর, হ্যাঁ, DETECTOR। ওকে, ঠিক আছে। সো এটা দিয়ে দেখবেন। সো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যদি কেউ যেতে চায়, লাইক সে আপনার আইডি পাসওয়ার্ড, ধরেন আপনারা সবাই আমার আইডি পাসওয়ার্ড জানেন, এখন আমার ওয়েবসাইটে আপনারা ঢুকবেন, কিভাবে ঢুকবেন? ডোমেইন নেম /wp-admin। আমি একটা প্লাগইনস এর নাম বলে দিচ্ছি, সবাই লিখে রাখেন। WPS আর WPS লিখলেই চলে আসবে WPS হাইড লগইন, দেখা যাচ্ছে? WPS হাইড লগইন, আমরা এটাতে চলে যাব, এটা ইনস্টল করব, ইনস্টল করে অ্যাক্টিভেট করব। ওকে, পারবো এতটুকু সবাই? ওকে, করলাম। করার পরে হচ্ছে এই যে দেখেন, একটু এটার সেটিংস এ চলে যাবো, হ্যাঁ, প্লাগইনস এ এসে WPS হাইড লগইন এর সেটিংস এ চলে যাব। যাওয়ার পরে এখানে লগইন ইউআরএল নামে একটা অপশন আছে, তাই না? এটা কি দেওয়া আছে? লগইন। এটা ধরেন আপনি যেই নাম দিবেন, ধরেন আপনার মনের ভিতরে একটা নাম আছে, এই নাম কি আর কেউ জানবে? আপনি ছাড়া কেউ জানার পসিবিলিটিস নেই। ধরেন আমি এখানে দিয়ে দিলাম বাংলাদেশ, হ্যাঁ, কি দিব? বাংলাদেশ। ওকে, সো এটা আমি ছাড়া তো আর কেউ জানবে না। আমি আপনাকে আমার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার আপনি কি করবেন? এখান থেকে আমি যদি বলি আচ্ছা, এটা আমি একটু লগ আউট করে দিচ্ছি, /wp-admin। দেখেন তো কি লিখে আসছে। সো আমি আপনাকে আইডি পাসওয়ার্ড বলে দিলেও কি আপনি আমার ওয়েবসাইটে ঢোকার কোনো পসিবিলিটিস আছে? না। সো একজন হ্যাকার যখন আপনার আইডি পাসওয়ার্ড জেনে যাবে, তারপরেও সে, লাইক যদি নরমাল ইথিক্যাল হ্যাকার হয়, সে আপনার ওয়েবসাইটের ভিতরে ঢুকতে পারবে না। আর সে জানে WP-admin দিয়ে ঢুকতে হবে, তাই না? সো WP-admin দিলে কি আসবে? আসবে না। এটা শুধুমাত্র কে জানবে? যে মালিক ওয়েবসাইটে, সে। সো আমরা যদি এবার কি দিব? 3dyd.host/ বাংলাদেশ চলে আসছে না? ওকে, ঠিক আছে। এটা বেসিক্যালি সাইটের সিকিউরিটির জন্য ইউজ করা থাকে, হ্যাঁ। তারপর সবাই ব্যাকআপটা দেখানো হবে ক্লাসে, হ্যাঁ। ম্যাক্সিমাম যে ইন্টারনেটে যত ওয়েবসাইট আমরা ঢুকি, জিমেল থেকে শুরু করে সবগুলোতে কিন্তু যে ভুল পাসওয়ার্ড দিলে আপনার ওই যে মানে বলে দেয় যে পাসওয়ার্ড ভুল, অথবা হচ্ছে আপনার ইমেল আইডি বা হচ্ছে ইউজার নেম ভুল, তাহলে তো এই সাইটগুলো তো কেন এরকম করে না? বুঝি না। আমরা যেরকম করলাম যে কোনটা ভুল, মানে আমার ইউজার আইডি ভুল না পাসওয়ার্ড ভুল, এটা হাইড করে দিলাম। কিন্তু অন্যান্য ম্যাক্সিমাম এদের ওই আপনি যে জিমেইলের কথা বলছেন, এগুলো ম্যাক্সিমাম ওয়েবসাইট হচ্ছে কোডিং দিয়ে করা, হ্যাঁ। কোডিং দিয়ে এর থেকে আরো ভালো সিকিউর করা যায়। সেগুলো হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের নরমাল সিকিউরিটির জন্য করা হয় আর কি। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? শিওর? ওকে, গুড। ঠিক আছে, এবার আমাকে একটু বোঝান, কে কে বোঝাবেন বলেন। ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ডিসকারেজ ইন্ডেক্সিং। কে বলবেন? আপনি বলবেন। হোয়াট ইজ ডিসকারেজ ইন্ডেক্সিং? এটা তার কাজ কি? আমার ওয়েবসাইটের ভিতর যে কন্টেন্টগুলো রাখবো ওইটা হচ্ছে মানে ইন্টারেস্টিং করা। তাই এটা তো বলে দিচ্ছি ডিসকারেজ না করার জন্য। কি কি না করার জন্য বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে ডিসকারেজ ইন্ডেক্সিং, তাই না? এটার মানে কি? আমার ওয়েবসাইটটাকে যেন গুগল ইন্ডেক্স করতে না পারে, তাই না? তাহলে এটা কেন করবো? জাস্ট এই প্রশ্নের অ্যান্সারটা দেন। আমরা চাই না মানে আমাদের এখন যে ওয়েবসাইটটা আছে কোনো কন্টেন্ট নেই, আর ডোমেইন হোস্টিং যখন আছে তখন ওই ডোমেইন দিয়ে যদি কেউ সার্চ করে সেটা তো চলে আসবে। আর গুগল তো এখন দেখতেছে এর ভিতরে কোনো কন্টেন্ট নেই, যখন আনবো তখন তো ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলাটা হবে? এটা কি? ওটা গুগলের কাছে একটা খারাপ দিক হয়ে চলে আসবে। আচ্ছা, তখন গুগল কি করবে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। উনি যেটা বলেছে সেটাই, ঝামেলা একটা হয়ে যাবে। আমরা এজ এ বিগিনার হিসেবে কোনো ধরনের ঝামেলাতে যেতে চাই না, তাই না? যাবো ঝামেলাতে না, সেজন্য কি করবো? আমাদের ওয়েবসাইটটাকে আপাতত ডিসকারেজ করে রাখবো। আচ্ছা, এবার আপনি বলেন যে এটা কখন ঝামেলার সমাধান হবে, কখন?
তো এই ঝামেলা কি চলতেই থাকবে এরকম না সবসময়? না একসময় তো সমাধান হবে, হবেটা কখন? যখন আমাদের ওয়েবসাইটটা কন্টেন্ট গুলো দেব আর গুগলের যে রুলস গুলো মেনে কিওয়ার্ড গুলো দেখ। যখন র্যাঙ্কিং এ আনবো তখন হচ্ছে ওটা ঠিক হয়ে যাবে। ওকে, আমাদের ওয়েবসাইটে পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট দেওয়ার পরে এবং সাইটের প্রপার কাস্টমাইজেশন করার পরে হচ্ছে আমরা এই টিক মার্কটা উঠাই দেবো। অর্থাৎ আমরা যখন আমাদের ওয়েবসাইটটাকে গুগলে ইন্ডেক্সে দিব তখন এটা উঠা দেব। ঠিক আছে, বলবেন? বলেন, আপনি বলেন। জি, আপনি বলেন। অ্যাক্টিভেট একিসমেট এটা কি? অ্যাক্টিভেট একিসমেট বলতে কি বোঝানো হয়েছে? আপনি জাস্ট একটা প্রশ্ন অ্যান্সার দেন, একিসমেট কি? কেউ বলবেন না? প্লাগইনস। ওকে, এটা কাজ কি? কোথায় দেখবো? অ্যাক্টিভেট করে নিলাম আমরা, এটার কাজ কি? এটা কেন অ্যাক্টিভেট করবো সেটা জানতে চাচ্ছি। মনে নাই? কার কার মনে আছে একটু দেখতে যাচ্ছি। একদম শেষে আপনি বলবেন। এক্স্যাক্টলি, আমার ওয়েবসাইটকে স্প্যাম থেকে বাঁচানোর জন্য, তাই না? এত তাড়াতাড়ি ভুলে যান? কংগ্রাচুলেশনস। ওকে, দেন যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটা সহজ প্রশ্ন করবো। কাকে? সহজ সরল যে কোনো একজনকে বলেন। সহজ সরল কে আছেন এখানে? উনি সহজ না, উনি বলতেছে কেউ নাই। তাহলে আমাকে এই প্রশ্নটা করতে হবে আমার, তাহলে এটা বাদ। ঠিক আছে, আপনি বলেন ডিজেবল পোস্ট রিভিশন এটা কি? ডিজেবল পোস্ট রিভিশন এটা হলো কি, আমার কোনো কন্টেন্ট এটা যখন একটা সময় এসে এটা তো আপডেট করতে হবে। যখন আমি এটা আপডেট করবো, আমি পুরাতন কন্টেন্টটাকে আপডেটটা রেখে পুরাতন কন্টেন্টটাকে আমি ডিজেবল করার জন্য করি। ওকে, এটা কেন করব? এটা করলে লাভ কি হবে? এটার লাভ হলো আমার সাইটটা লাইভ থাকলো, স্টোরেজটা বেশি হলো না, এটা না। আচ্ছা। আপনি বলবেন পারমালিঙ্ক সেটআপ। আপনি জি, পারমালিঙ্ক সেটআপ বলতে কি বোঝানো হচ্ছে এখানে? পারমালিঙ্ক কি সেটা বলেন আগে। এটা হচ্ছে ওয়েবসাইট ওকে, ইউআরএল। পারমালিঙ্ক সেটআপ বলতে কি বোঝানো হচ্ছে? ইউআরএলটা কি, লাইক কি রকম ওয়েতে সেট করলে বেটার? আপনার কি মনে হয় ইউআরএল এর শেষে কি থাকা উচিত? আমার ডোমেইন নেমের শেষে কি থাকা উচিত? আমার কন্টেন্টের টাইটেলটা থাকা উচিত, কোনো ডেট থাকা উচিত, না কি থাকা উচিত? থাকাটা কি বেটার? কন্টেন্ট টাইটেল তো ধরেন একটা পুরো সেন্টেন্স, তাই না? 20 ওয়ার্ডও হতে পারে। 20 ওয়ার্ড থাকাটা কি বেটার হবে? একটা ওয়ার্ড বুঝছি, আপনি বুঝতে গেছি আমি একটু। বলেন, আপনি বলেন ইউআরএল কি থাকা উচিত? আপনি বলেন, আপনি বলছেন। সবসময় মানে শর্ট করাতে সম্ভব হ্যাঁ, সবসময়। এখন আমি কি চাইলে জোর করে শর্ট করবো? না স্যার, একটা ওয়ার্ডের ভিতরে রাখতে। এখন আমার ধরেন একটা ওয়ার্ডের ভিতরে হচ্ছে না, আমার মন চাইতেছে না, তাহলে কি করবো বলেন? মানে কি রাখা উচিত কি সেটা বলেন আগে। উচিত হচ্ছে স্যার আমরা যত শর্ট পারি রাখবো। কি রাখবোটা কি? আমি তো সেইটাই তো বলতে হবে। সেইটাই তো বলবেন, আমি তো এটাই শুনতে চাচ্ছি যে কি রাখবো। স্যার এটা বলার সাথে সাথে আমার কি মনে করছে? কি? হ্যাঁ 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 brand, হ্যাঁ। কিন্তু একটা ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে এটা হচ্ছে একটা ডোমেইন নেমটা, ঠিক না? হ্যাঁ, রাইট। এটা হচ্ছে ডোমেইন নেম। আর ডোমেইন নেমের শেষে আপনার যখন কোনো পোস্ট আসবে, ওই পোস্টে যেই কিওয়ার্ডে আমরা ওই পোস্টটা লেখা, ওই কিওয়ার্ডটা থাকবে। ঠিক আছে? ওকে, এবার বলেন আমাকে ওয়ার্ডপ্রেস কে কি ইনস্টল করতে পারবেন? যদি সি প্যানেল থাকে আপনাদের কাছে, পারবেন? শিওর? এটা বলে দিতে হবে, এটা তো দেখায়নি এখনো, তাই না? দেখাইছি কবে? তাহলে আবার বলবো কি? ঠিক
ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, যেটা লিখে রাখবেন। ফার্স্টই হচ্ছে আমাদের আজকের বেসিক ক্লাসটাই ছিল হচ্ছে অনসাইট অপটিমাইজেশন বলা হয় এটাকে, অর্থাৎ এতদিন কাজ করেছি ওয়েবসাইটের বাহিরে, আজকে থেকে আমরা একটা লাইভ ওয়েবসাইট নিয়ে কাজ করব, যেখানে প্রথমে হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য একটা ডোমেইন হোস্টিং এসএসএল দরকার। সেটা আমরা যে কোনো জায়গা থেকেই পারচেজ করতে পারবো, বাট যদি অনেক ভালো সার্ভার পেতে চান সেক্ষেত্রে নেমচিপ, ব্লোহোস্ট এদের থেকে নিতে পারেন। হ্যাঁ, তো ডোমেইন হোস্টিং নেওয়ার পরে তারা আমাদের সি প্যানেলের একটা কি দিবে, আইডি পাসওয়ার্ড দিবে। সি প্যানেল মানে কি, কন্ট্রোল প্যানেল, যেখান থেকে আমি আমার পুরো ওয়েবসাইটটাকে কন্ট্রোল করব। ওই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আমরা আমাদের সি প্যানেলের ড্যাশবোর্ডে যাব। এখান থেকে প্রথম কাজ হচ্ছে কি, ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করা। ওয়ার্ডপ্রেস পাবো কোথায়, সফটাকিউলাস অ্যাপস ইনস্টলারের ভিতরে। হ্যাঁ, ওকে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমার সাইট যেহেতু এখন সফটাকিউলাস অ্যাপস ইনস্টলার, এটার আন্ডারে পাবেন। হ্যাঁ, ওকে, দেন হচ্ছে ডিসকারেজ ইন্ডেক্সিং, অর্থাৎ আপনার ওয়েবসাইটটাকে যেন এই মুহূর্তে গুগলের কোনো বট কোনো কারণে রিড করতে না পারে। করলে হবে কি, প্রবলেম হবে যে আপনার ওয়েবসাইটের প্রতি একটা নেগেটিভ ইমপ্রেশন আসবে, কারণ আপনার ওয়েবসাইটে এই মুহূর্তে কোনো ধরনের কন্টেন্ট নেই। ওকে, সো আমরা এটা কি করব, সেটিংস থেকে রিডিং এ গিয়ে ডিসকারেজে টিক মার্ক দিয়ে দিব, বাস এতটুকুই। দেন হচ্ছে থিম ইনস্টলেশন। আমরা জানি গুগল এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় যে সকল ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি করে তৈরি করা। সো মোবাইল ফ্রেন্ডলি তো আলাদাভাবে তৈরি করা যাবে না, আমরা যেটা করবো মোবাইল ফ্রেন্ডলি কিছু থিম ইউজ করতে পারি। তার মধ্যে কি কি আছে, জেনারেপ্রেস আছে, দেন হচ্ছে আর কি আছে, এস্ট্রা আছে, ওশান ডব্লিউপি আছে, এরকম ডিভি থিম আছে, আর অনেক থিম আছে। সো এগুলো হচ্ছে মোটামুটি জনপ্রিয়, আমরা জেনারেপ্রেসটাকে ইনস্টল করলাম। ওকে, দেন হচ্ছে পারমালিঙ্ক সেটআপ। পারমালিঙ্ক তো ইউআরএল সবাই চিনি, তাই না? আমরা আমাদের ইউআরএলটাকে পোস্ট নেম দিয়ে আপাতত সেটআপ করে রাখবো, যেন আমাদের ইউআরএল এর শেষে শুধুমাত্র পোস্টের টাইটেলটাই আসে। আর যখন আমরা কোনো কন্টেন্ট পাবলিশ করতে যাব তখন এডিট করে শুধুমাত্র কি রাখবো, কিওয়ার্ডটা রাখবো ইউআরএল ডোমেইন নেমের শেষে। যে কোনো ক্ষেত্রে আমি তো বলেই দিয়েছিলাম, সার্ভিসের জন্য সবচেয়ে ভালো থিম হচ্ছে এস্ট্রা। হ্যাঁ, দেন হচ্ছে অ্যাডসেন্স, ওশান ডব্লিউপি, অ্যাফিলিয়েট, জেনারেপ্রেস, এস্ট্রা, ওশান ডব্লিউপি তিনটেই হয়। সো যে কোনো ওয়েবসাইট, বাট ই কমার্সের জন্য এই থিমগুলো খুব বেশি একটা পারফেক্ট না। ই কমার্সের জন্য কতগুলো থিমের একটা পোস্ট আমি করে রেখেছি, আপনারা একটু দেখে নিন। হ্যাঁ, কোন থিমটা কোন ই কমার্সের জন্য ভালো, সেটা হচ্ছে সিডিএম হাব। কোম্পানি ওয়েবসাইটের জন্য এস্ট্রা। ওকে, দেন বলা হচ্ছে অ্যাক্টিভেট একিসম্যাথ। একিসম্যাথ হচ্ছে এমন একটা প্লাগইন যে প্লাগইনটা আমার ওয়েবসাইটকে বিভিন্ন ধরনের স্প্যামিং থেকে বাঁচাবে, বিশেষ করে কমেন্ট স্প্যামিং থেকে বাঁচাবে। হ্যাঁ, সো আমাদের ওয়েবসাইটে কোনো ধরনের স্প্যাম যেন না হয় সেজন্য আমরা এই প্লাগইনসটা ইউজ করব। আর যেহেতু এটা একটা পেইড প্লাগইন, বাট আমরা কি পেইডটা ইউজ করব না, ফ্রিতে কিভাবে করতে হবে পারবো না সবাই? ekismet.com এ যেতে হবে, ওইখান থেকে প্রাইসিং, গেট পার্সোনাল, ইমেল দিব, ওইগুলোতে টিক মার্ক দিয়ে দিব, তারা আমাদেরকে দিয়ে দিবে এপিআই কিটা। হ্যাঁ, ওকে, দেন হচ্ছে রিনেম আনক্যাটাগরাইজ ক্যাটাগরি। ক্যাটাগরি এবং পেজের মধ্যে তো সবাই ডিফারেন্সটা জানি এখন, তাই না? পেজ হচ্ছে যেগুলো স্ট্যাটিক, চেঞ্জ হবে না, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি। আর ক্যাটাগরি হচ্ছে যেগুলো চেঞ্জেবল, আপনার যে মেইন জিনিসগুলো, লাইক ব্লেন্ডার নিয়ে কাজ করেন, ব্লেন্ডার একটা ক্যাটাগরি, কফি মেশিন নিয়ে কাজ করেন, কফি মেশিন একটা ক্যাটাগরি, এরকম হবে। হ্যাঁ, সো বাই ডিফল্ট এর একটা ক্যাটাগরি তৈরি করে দিবে, আমরা ওই ক্যাটাগরির নামটা কি করে ফেলবো, যে এডিট করে রিনেম করে দেবো। হ্যাঁ, ডিলিট আনইউজ থিমস এন্ড প্লাগইনস, এটা হচ্ছে যে আপনার অপ্রয়োজনীয় কোনো কিছু রাখার দরকার নেই আপনার ওয়েবসাইটে, তাতে করে আপনার ওয়েবসাইটটা ভারী হয়ে যাবে, আপনার স্পিডটা কমে যাবে। সো সেই ক্ষেত্রে আমরা কি রাখবো, এটা অবশ্যই সবসময় চেষ্টা করবো অপ্রয়োজনীয় জিনিসগুলোকে রিমুভ করে দেওয়ার জন্য। থিম প্লাগইনস এগুলো রিমুভ করে দিব। আর বাকি চারটা তো অপশনাল। ফার্স্ট হচ্ছে ডিরেক্টরি, আমার ওয়েবসাইটে কোনো ধরনের ডিরেক্টরি যেন কেউ ব্রাউজ করতে না পারে সেজন্য আমরা একটা কোড বসাবো। কোথায় বসাবো, .htxs, এটা পাবো কোথায়, সি প্যানেলের ভিতরে। সি প্যানেল থেকে ফাইল ম্যানেজার, ওইখান থেকে পাবলিক HTML, দেন .htxs। আর যদি আমরা সি প্যানেল থেকে না করতে চাই তাহলে কোথা থেকে করবো, ইওস্টেসিও। বাট মজার বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেস এখন এটা প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে দিয়েই দিচ্ছে কোডটা, সো আমাদের কষ্ট করে এটা করতে হচ্ছে না। ডিসেবল পোস্ট রিভিশন, আমার ওয়েবসাইটের পোস্ট গুলো যেন বারবার রিভাইজ না হয়, অর্থাৎ আপডেট করার পরে প্রিভিয়াস ভার্সনটা যেন ডিলিট হয়ে যায়, সেজন্য আমরা এটা করব। আর এটা করার জন্য আমরা একটা প্লাগইনস ইউজ করব, নাম হচ্ছে কি WP অপটিমাইজ। রিমুভ ডিফল্ট, এটা আমরা একদম প্রথমেই করে আসছি, তাই না? আর ফাইনালে যেটা আছে হাইড লগইন এরর, অর্থাৎ কেউ যেন বুঝতে না পারে সে আমার ওয়েবসাইটের কোন জায়গাটাতে মিস্টেক করেছে, ইউজার নেমে না পাসওয়ার্ডে। হ্যাঁ,
পারবো সবাই? ওকে, আমি কি অ্যাপের কথা বলেছি? আমাদের ওয়েবসাইটে কোনো অ্যাপস আসবে, এটার নাম কি প্লাগইনস, WPS হাইড লগইন। হ্যাঁ, এটা লিখে সার্চ করবেন।